আমার আলোচনার বিষয় হলো স্পেসিফিক 70 দশক। সেটি হয়তো একটু আগের আলোচনায় আমি হয়তো আসবো যে 60-65 দশকে কারা দু একটি কবিতা লিখলেন, কিন্তু মূলত 70 দশক এবং আরেকটু যদি সংকীর্ণ করি আমার জায়গাটি আলোচনার, তাহলে বলবো যে 75-এ বঙ্গবন্ধু হত্যার পরবর্তী সময়ে যখন কবিতা লেখা খুব কঠিন কাজ ছিল বঙ্গবন্ধুকে নিয়ে, সেই সময় আসলে কারা কারা কবিতা লিখলেন এবং শুধু কবিতা লেখা না, কোন কোন সংকলনগুলো প্রকাশিত হলো। এবং এই আলোচনার মধ্য দিয়ে আমি বলবো যে বইটি দুই বাংলার কবিতায় বঙ্গবন্ধু বলছি, যে কবিতাগুলোর কথা বলবো তার অধিকাংশ কবিতাই এই বইটিতে গ্রন্থিত হয়েছে, ফলে এই গ্রন্থের আলোচনাও পরোক্ষভাবে হয়ে যাবে। তো সেই জন্য আমি আমার মনে হয় 80 বা 90 এর পরে এত বড় একটি অংশ ধরা সম্ভব না। সম্ভব নেই কারণে যে বঙ্গবন্ধুর উপরে আমরা ধারণা করতে পারি যে কয়েক হাজার কবিতা লেখা হয়েছে এবং বিশ্বে এইরকম করে বঙ্গবন্ধুকে যত সংখ্যক কবিতা লেখা হয়েছে, বিশ্বে যারা বড় বড় নেতা ছিলেন তার আগে আমরা জানি বিশ্বে মহান নেতা অনেকেই এসছে, কিন্তু কারো উপরে এত কবিতা লেখা হয়েছে কিনা আমাদের সেই রকম কোনো তথ্য আমাদের কাছে নেই। এবং অধিকাংশ ক্ষেত্রে আরো একটি ব্যাপার গুরুত্বপূর্ণ যে অন্যান্য বা যারা নেতা বা নেতৃবৃন্দু, দেখা গেছে যে তাদের কবিতা লেখাটি খুব কষ্টকর ছিল না তাদের মৃত্যুর পরে। সাধারণত কবিতা লেখা হয় দুটো অংশে, একটি হলো যখন তিনি আন্দোলন তুঙ্গে থাকেন, ধরুন আমরা যদি নেলসন ম্যান্ডেলার কথা বলি, বা আমরা ধরুন মহাত্মা গান্ধীর কথা বলি, আমরা যদি মার্টিন লুথার কিং এর কথা বলি, আমরা এরকম যে বিশ্বের নেতা আছে তাদের কথা বলি, দেখবো যে তাদের যখন আন্দোলনের তুঙ্গে, যারা যখন সফল, তখন এক ধরনের কবিতা লেখা হচ্ছে। আরেকটি হলো তারা যখন প্রয়াণ, তাদের যে প্রয়াণের পরে আমরা যখন তাদের স্মৃতি দ্বারা আক্রান্ত হই, তখন আবার কবিরা আরেক ধরনের উদযাপন কবিতার মধ্যে দিয়ে করেন তাদের জীবন ও রাজনীতিকে। বঙ্গবন্ধুর ক্ষেত্রে আরেকটু আলাদা দিক হচ্ছে যে 75-এ বঙ্গবন্ধুর যে হত্যা, সেটি মৃত্যু, সেটা তো স্বাভাবিক না, সেটি নৃশংস হত্যা। এবং তারপরে বঙ্গবন্ধুকে নিয়ে কবিতা মানে ধরে নেওয়া যেতে পারতো যে একজনের মৃত্যুর পরে তাকে নিয়ে কবিতা লেখা হচ্ছে। কবিতাগুলো এখন যেমন হয় আর কি, একজন কবি বা একজন কেউ মারা গেলে তাকে নিয়ে লেখা প্রতিনিয়ত লেখকদেরকে ফোন করে বলা হয় যে এই সপ্তাহে বিশেষ সংখ্যা হবে, আপনি লেখা দেন। বিভিন্ন পত্রপত্রিকা তাকে নিয়ে করপত্র করে, বিভিন্ন রকম আয়োজন হয়। কিন্তু বঙ্গবন্ধুর মতো গ্রেট ফিগার আমাদের রাজনীতি না, শিল্প সাহিত্য সংস্কৃতি সব মিলিয়ে যিনি, আমরা জানি যে শ্রেষ্ঠ বাঙালি বিশেষ জরিপে যিনি হয়েছিলেন সব ক্ষেত্র মিলেই, তার প্রয়াণের পরে কিন্তু সেটি হয়নি, সেটি উল্টো হয়েছে। বরঞ্চ যে পত্রপত্রিকা তো বটেই, কোনো জায়গায় অনুষ্ঠানও মানে তার বিশেষ সংখ্যা করা, কবিতা লিখতে আহ্বান করা, এরকম ঘটনা ঘটেনি। বরঞ্চ যারা লিখেছেন বা প্রকাশনার কাজ করেছেন তারা যে কতটা গোপনে কাজটি করেছেন, কতটা হুমকির মুখে, এবং কেউ কেউ আত্মপরিচয় গোপন করে, সেই আলোচনাগুলো আমরা একটু পরেই করবো আজকে। তো এটি একটি বিষয় গেল। এখন যদি আমরা বঙ্গবন্ধুকে এবং আরেকটি বিষয় দেখবো যে বঙ্গবন্ধুকে নিয়ে কবিতা লেখার ক্ষেত্রে এটিও বিশ্বে অন্যান্য নেতার ক্ষেত্রে যে ঘটনাটি এভাবে ঘটেনি। আমি কয়েকদিন ধরে যখন এই কাজটি করছিলাম, তখন কিন্তু আমি বিশ্বের বরেণ্য নেতাদের অন্তত 10 জনকে মোটা দাগে একসঙ্গে করে তাদের উপর লিখিত কবিতাগুলোকে একসঙ্গে করে পাঠ করার চেষ্টা করছিলাম, এবং সেটি আমার একটা ভিন্ন প্রবন্ধ, ফলে আমি এই আলোচনায় আনছি না। কিন্তু এটুকুই বলি যে বঙ্গবন্ধুর যে বিচিত্র ব্যাপারটি বঙ্গবন্ধুর সাথে ঘটেছে, যেমন কথা সাহিত্যিক যারা আছেন কবিতার পাশাপাশি, যেমন আমরা মনীষ ঘটকের কথা বলি, শওকত ওসমানের কথা বলি, মাহমুদুল হকের কথা বলি, রাহাত খানের কথা বলি, বনফুলের মতো লেখক কথা বলি, এনারা কিন্তু কথা সাহিত্যিক, কিন্তু তারাও কিন্তু বঙ্গবন্ধুর যে কাজ এবং জীবন দ্বারা এমন ভাবে আন্দোলিত হয়েছেন যে তারা কিন্তু কবিতা লিখেছেন। কবিতা এমন একটা জায়গা থেকে লেখা হয় যখন মানুষজন আসলে সেই আবেগ দ্বারা আক্রান্ত হন। তো বিশেষ করে আমি কথা সাহিত্যিকদের কথা বলছি। তো এটিও কিন্তু একটা বিরল ঘটনা। তো বঙ্গবন্ধুকে যে কবিতা, বঙ্গবন্ধুর উপর লেখা কবিতার কথা বলতে গিয়ে আরেকটি কথাও বলে নেই শুরুতেই, যে এই প্রবন্ধটি আমি পাঠ করছি, এটি হচ্ছে বঙ্গবন্ধুর যে উপরে যে কবিতাগুলো লেখা হয়েছে সেগুলোর শিল্প মান নিয়ে আলোচনা করার জন্য না, বর্তমান প্রবন্ধে, হয়তো সেটা অন্য কোনো প্রবন্ধে করা যেতে পারে। এই প্রবন্ধ হলো বঙ্গবন্ধুর উপর কবিতা লেখার যে মোটামুটি ভাবে একটা চিত্র উঠে আসে সেটি নিয়ে। কারণ অনেকে হয়তো বলতে পারেন যে বঙ্গবন্ধুকে নিয়ে যারা লিখলেন সেই কবিতার মান কেমন হলো, কি হলো। আমি মনে করি যে কবিতা, একটু কয়েকদিন আগে একটু বিতর্ক হচ্ছিল বলেই কথাটা বলছি, যে কবিতা একটা টেক্সট এবং কবিতার একটা ঐতিহাসিক দায় আছে। অনেক সময় কনটেক্সটটা খুব গুরুত্বপূর্ণ কোন কোন কবিতার ক্ষেত্রে, সব ক্ষেত্রে না। জীবনানন্দ দাশের কবিতার ক্ষেত্রে কনটেক্সট একরকম, যদি তিনি যে কবিতাগুলো লিখেছেন, কিন্তু বঙ্গবন্ধুকে নিয়ে লেখা যখন যে কবিতাগুলো আসছে সেই কবিতার কনটেক্সটটা আবার একরকম, এবং সেই কনটেক্সটটা আবার দুই রকম ভাবে ভাগ হচ্ছে। একটি হচ্ছে 75-এর আগে যখন বঙ্গবন্ধুকে নিয়ে কবিতা লেখা, একরকম ব্যাপার, সেটি খুব সানন্দে বাঙালি যারা আন্দোলন করছেন মুক্তিযুদ্ধে তাদের একটা
একটা উদ্দীপ্ত করছে, তাদেরকে প্রাণিত করছে। আবার আরেকটি হলো ৭৫ থেকে বলা যায় যে দীর্ঘ সময়, এই যে ৯৬ পর্যন্তই যদি বলি, যে দুঃশাসনের কাল ছিল বাংলাদেশে, সেই সময় বঙ্গবন্ধুকে কবিতা লেখা আরেকটা কনটেক্সট। আবার আওয়ামী লীগ যখন টানা ক্ষমতায় আছে, এখন যদি বলি, এখন যখন বঙ্গবন্ধুকে নিয়ে কবিতা লেখা হচ্ছে, সেটা একটা আরেকটা কনটেক্সট। এবং প্রত্যেকটা কনটেক্সটের আলাদা আলাদা হিসাব আছে। ফলে এখন যিনি কবিতা লিখতে পারেন, তিনি বঙ্গবন্ধুকে ভালোবেসেও লিখতে পারেন। আবার অতিরিক্ত কোন রকম সুবিধা যদি মনে করেন বঙ্গবন্ধুর কবিতা লিখে হচ্ছে, তিনি সেজন্য লিখতে পারেন। কিন্তু ৭৫ পরে যারা কবিতা লিখছেন দীর্ঘ সময়, তাদের কিন্তু সুবিধা আদায়ের কোনো সুযোগ সেই ক্ষেত্রে ছিল না। তো এই জন্য বলছি যে বঙ্গবন্ধুর ক্ষেত্রে আলোচনা করতে গেলে শুধু কবিতার মান না, কবিতার এই কনটেক্সট গুলো গুরুত্বপূর্ণ। আমরা এই ঐতিহাসিক কনটেক্সট ধরে আজকে আলোচনাটা করছি। সেই কারণে অনেক দুর্বল কবিতা লেখা হয়েছে সত্য, কিন্তু সেই কবিতাগুলো এমন একটি মুহূর্ত লেখা হয়েছে যে কনটেক্সটের কারণে সেই কবিতাগুলো অমর হয়ে এসছে আজকে, এবং সেই কবিতাগুলোকে আলোচনা করতে হচ্ছে। তো আমি আলোচনায় যাচ্ছি, এবং আলোচনায় প্রথমেই বলি যে ৭০ এবং ৭১ সালে বঙ্গবন্ধুকে নিয়ে যারা কবিতা লিখেছেন, যেমন দক্ষিণারঞ্জন বসু, জসীমউদ্দিন, সুফিয়া কামাল, অন্নদাশঙ্কর রায়, জগদীশ চন্দ্র চক্রবর্তী, নির্মল গুণ, সোমেন্দ্রনাথ ঠাকুর, সত্যেশ্বর মুখোপাধ্যায়, শান্তি কুমার ঘোষ, বিনোদ বেরা, বনফুলের কথা বললাম একটু আগে, নিশিকান্ত মজুমদার, নির্মল আচার্য, হাবিবুর রহমান প্রমুখ লেখক। এবং এখানে উল্লেখ করা প্রয়োজন যে দেশের বিভিন্ন প্রান্তের বাউল ও লোককবিরাও এই সময় বঙ্গবন্ধুকে নিয়ে তারা গান বেঁধেছেন। এবং মুক্তিযুদ্ধ চলাকালে, এরপরে যদি দেখি যে মুক্তিযুদ্ধ চলাকালে অনেকেই বঙ্গবন্ধুকে নিয়ে কবিতা লিখেছেন, এবং বেশ কয়েকজন গুরুত্বপূর্ণ বাংলাভাষী ভারতীয় কবি ১৯৭১ সালে বাংলাদেশের মুক্তিযুদ্ধ নিয়ে কবিতা লেখেন। ১৯৭১ সালে দুই বাংলা মিলে যারা বঙ্গবন্ধুকে নিয়ে কবিতা লিখেছেন, তাদের যদি কয়েকজনের নাম বলি, আমি নামগুলো বলছি এই কারণে যে নামগুলো, প্রবন্ধটি একটু দীর্ঘ হতে পারে, কিন্তু নামগুলো খুব গুরুত্বপূর্ণ, আমাদের শোনা উচিত। অচিন্ত কুমার সেনগুপ্ত, অনু ইসলাম, অন্নদাশঙ্কর রায় একাধিক লিখেছেন, অমিত কুমার দে, অমিতাভ দাশগুপ্ত, অমিয় ধর, অরুণ ভট্টাচার্য, অরুণাভ সরকার, অলোক রঞ্জন দাশগুপ্ত, অলোক বন্দ্যোপাধ্যায়, অসীম কৃষ্ণ দত্ত, আনন্দমোহন মুখোপাধ্যায়, আবুল কাসেম সন্দীপ, আব্দুল হাফিজ, আলতাফ হোসেন, আশিস সেনগুপ্ত, আশিস সান্যাল, আসাদ চৌধুরী, ইন্দ্রনীল, উত্তম কুমার দাস, এনামুল হক, কবিতা সিংহ, কবিরুল ইসলাম, কল্যাণেশ্বর গুপ্ত, কাইসুল হক, কিরণ শঙ্কর সেনগুপ্ত, কৃষ্ণধর, গোপাল ভৌমিক, গোলাপ কুদ্দুস, গৌতম গুহ, চিত্ত ঘোষ, চিত্তরঞ্জন ভৌমিক, জগৎ সাহা, জগদীশ ভট্টাচার্য, জয়ন্ত সাহা, জসীমউদ্দিন, জওহরলাল সিনহা, জিয়াদ আলী, তারাপদ রায়, তুলসী বন্দ্যোপাধ্যায়, তুষার চট্টোপাধ্যায়, দীনেশ দাস, দীপক বন্দ্যোপাধ্যায়, দীপেন রায়, দুর্গাদাস সরকার, নচিকেতা ভরদ্বাজ, ননীগোপাল বন্দ্যোপাধ্যায়, ননীগোপাল সেনগুপ্ত, নরেন্দ্রনাথ মিত্র, নারায়ণ গঙ্গোপাধ্যায়, নিত্যানন্দ মণ্ডল, নীতিশ মুখোপাধ্যায়, বীরেন্দ্রনাথ চক্রবর্তী, নূরে আলম সিদ্দিকী, পরেশ মুখোপাধ্যায়, পলাশ মিত্র, পূর্ণেন্দ্র পত্রী। আচ্ছা, আমি বোধহয় নাম আরো প্রচুর নাম আছে, সেগুলো একটু স্কিপ করে যাচ্ছি। শুধু একটুকু বলি যে আমরা যদি লক্ষ্য করব যে ওই সময় দুই বাংলার যারা খুব প্রতিনিধিশীল মানে কবি ছিলেন, বিশেষ করে আমি বলবো কলকাতা, খুব ইন্টারেস্টিং ব্যাপার, আমি বাংলাদেশের অংশে থেকেও আমি দেখবো ওপার বাংলাতে বঙ্গবন্ধুকে নিয়ে ওই সময় কবিতা লেখার এক ধরনের হিড়িক পড়ে যায় বলবো। তো সেটি একটা চিত্র আমরা এখানে পাচ্ছি। এবং আরেকজনের কথা বলি, শক্তি চট্টোপাধ্যায়। শক্তি চট্টোপাধ্যায় কথা এই কারণে বলি যে মুক্তিযুদ্ধ চলাকালে মে মাসে সাংবাদিকদের চোখে বাংলাদেশের মুক্তিযুদ্ধ শীর্ষক একটি গুরুত্বপূর্ণ বই তিনি সম্পাদনা করেন, এবং কলকাতা থেকে প্রকাশিত হয়। এবং এটি লক্ষ্য করেন মুক্তিযুদ্ধের মে মাসে কিন্তু চলাকালীন। এবং সেইখানে যেটি হয় যে ৩০ জন সম্ভবত সাংবাদিক ওপার বাংলার, তারা বাংলাদেশের যে বিভিন্ন অঞ্চলে নিয়োজিত ছিল, রিপোর্ট করছিল, তারা তাদের দেখা দৃশ্যের বর্ণনা দেন আর কি। তো সেটি একটি খুব গুরুত্বপূর্ণ বই। এই বইটি সম্পাদনা করেন শক্তি চট্টোপাধ্যায়। মানে উনি শুধু কবিতা লেখা না, আমি বলতে চাচ্ছি যে আমাদের বাংলাদেশের প্রতি তার যে নিবেদন, এবং তিনি ভাষা আন্দোলন বিষয়ক একটি সংকলন ২১-এর রক্ত, সেটি সম্পাদনা করেন। ৬৯-এর গণঅভ্যুত্থানের সময় প্রকাশিত পূর্ব বাংলার শ্রেষ্ঠ কবিতা, এটিও কিন্তু তিনি সম্পাদনা করেন। তো তাকেও আজ আমি স্মরণ করি। এবং তারপরে যদি আমরা বলি যে গুরুত্বপূর্ণ লেখকদের, জনপ্রিয় লেখক হিসেবে সুনীল গঙ্গোপাধ্যায়ের কথা যদি বলি, তিনিও কিন্তু কবিতা লেখেন রাসেলকে নিয়ে। তো এভাবে কিন্তু একটি বড় অংশের কবিতা লেখা হচ্ছে বঙ্গবন্ধু ৭৫-এর আগে। ধরুন সেটি বেশিরভাগ সময় মুক্তিযুদ্ধ চলাকালে, মুক্তিযুদ্ধের পরে বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন হচ্ছে, তারপরে এই সময়টাতে বঙ্গবন্ধুকে নিয়ে প্রচুর কবিতা লেখা হয়েছে, এবং সেই কবিতাগুলোই
বিভিন্ন গ্রন্থে আমরা পাই। এর পরে যে চ্যাপ্টারটি আমি খুব গুরুত্ব দিতে চাই আজকের আলোচনায়, সেটি হলো বঙ্গবন্ধু হত্যাকাণ্ডের মানে আচ্ছা, আরেকটু অংশ আমি বলি যে বঙ্গবন্ধু, আমি বলছি 71-71 পরের অংশ। 71-এর আগেও কারো কারো মনে প্রশ্ন জাগতে পারে যে বঙ্গবন্ধু যখন তার রাজনীতির তুঙ্গে 66-তে বা তারও আগে, যখন বঙ্গবন্ধু তো আমরা জানি যে 47-48 থেকেই একটা জাতীয় আমাদের রাজনীতির একটি বড় চরিত্রে চলে গেছে, নেতৃত্বের জায়গায়, এবং সেই জায়গায় গেছেন বলেই আমরা জানি যে পাকিস্তান যে আজকে আমরা সিক্রেট ডকুমেন্টসটা পড়ছি সেটি কিন্তু 1948 সাল থেকেই শুরু হচ্ছে। মানে বঙ্গবন্ধুর যখন 28 বছর বয়স বা 27 বছর বয়স, তখন থেকেই তিনি পাকিস্তানের গোয়েন্দা নজরদারিতে চলে গেছেন। ফলে তিনি যে নেতা হয়ে উঠছেন সেটা তো মানে 60 বা 70-এর ঘটনা বা 50-এর ঘটনা, 40-এর ঘটনা। তো আমি বলতে তত আগে থেকেই তো লেখাটা আসলে কিভাবে হলো বঙ্গবন্ধুকে নিয়ে, এটি একটি গুরুত্বপূর্ণ বিষয়। এই জায়গাটাতে যদি আমরা দেখি যে বঙ্গবন্ধুকে নিয়ে 70-এর আগের কথা বলছি, সেক্ষেত্রে আমরা দেখবো 1954 সালে বঙ্গবন্ধুকে নিয়ে প্রথম গান বাঁধেন শাহ আব্দুল করিম। 1954 সালে নির্বাচনে যুক্তফ্রন্ট জয়ী হলে বঙ্গবন্ধু সুনামগঞ্জ সফরে যান। তখন শাহ আব্দুল করিম শেখ মুজিবুর রহমানের সামনে গানটি গেয়ে মুজিবকে আবেগ ঘন করে তোলেন, এবং শেখ মুজিবুর রহমান, তখনও তিনি বঙ্গবন্ধু হননি, আমি 54 সালের কথা বলছি, তাকে বকশিশ দেন। এবং 54 সালের পর থেকে বঙ্গবন্ধু রাজনৈতিক প্রচারে বা নানা কাজে যতবার সিলেট, সুনামগঞ্জ ওই অঞ্চলে গেছেন, তিনি শাহ আব্দুল করিমকে ডেকেছেন এবং মঞ্চে তাকে দিয়ে কোনো না কোনো পরিবেশনা করেছেন বক্তৃতার আগে। এবং আমরা যদি দেখবো যে 66 এবং 69-এ বঙ্গবন্ধুকে নিয়ে অনেকগুলো গান রচনা করেন কিন্তু শাহ আব্দুল করিম। এবং যখন বঙ্গবন্ধু সপরিবারে হত্যার পরে প্রকাশ্যে তিনি কিন্তু হত্যার বিচার জানান এই গানের মধ্য দিয়ে। তো আমি বলতে চাচ্ছি যে এই যে শাহ আব্দুল করিমকে স্মরণ করছি, এবং তার একজনের মধ্য দিয়ে আমি স্মরণ করতে চাই যে বাউল যারা আমাদের লোকজ শিল্পী, তাদের সকলকেই, কারণ তারাও কিন্তু বঙ্গবন্ধুকে ভীষণভাবে ভালোবেসেছেন। এরপরে যদি একটু আসি, তাহলে দেখবো যে 1971 সালে, মানে আমি একটু আগে পরে দিয়ে যাচ্ছি, যে যে কয়েকজন মানুষকে খুব আমরা যদি অন্নদাশঙ্কর রায় তার মধ্যে একজন, আরো কয়েকজনের নাম আমি বলি যে জগদীশ চন্দ্র চক্রবর্তী, নিশিকান্ত মজুমদার, নির্মল আচার্য, বিভূতি ভট্টাচার্য, মকবুল হোসেন, মনিন্দু রায়। এই প্রথম দিকে একটু বিক্ষিপ্ত মনে হবে কারণ অনেকটা আলোচনা আমার সামনে লিখিত আছে, আমি বেশ কিছুটা এড়িয়ে যাচ্ছি। আর কবিতার ক্ষেত্রে আমি শাহ আব্দুল করিমের কথা বললাম, গানের কথা। কবিতার ক্ষেত্রে আমরা দেখি যে 1967 সালে বঙ্গবন্ধু তিনি একটি কবিতা লেখেন নির্মলেন্দু গুণ। কবিতাটির নাম প্রচ্ছদের জন্য, এবং 1967 সালে 12ই নভেম্বর দৈনিক সংবাদে প্রকাশিত হয়। বঙ্গবন্ধু কিন্তু তখন জেলখানায়, এবং লতিফ সিদ্দিকী তাকে এই কবিতাটি পড়তে দিয়েছিলেন। রণেশ দাশগুপ্ত বঙ্গবন্ধুকে পড়ে শোনালে বঙ্গবন্ধু উচ্চকণ্ঠে হেসে বলেন, আপনারা আমাকে চিনতে পারেন নাই, কবি আমাকে চিনতে পারছে। কবিতাটি পরে স্বদেশের মুখ শেফালি পাতায় শিরোনামে প্রেমাংশুর রক্ত চাই কাব্যগ্রন্থে কিন্তু অন্তর্ভুক্ত হয়। দ্বিতীয় কবিতাটি নির্মলেন্দু গুণ লেখেন 1970 সালে হুলিয়া শিরোনামে। কবিতায় তিনি লেখেন, আইয়ুব খান এখন কোথায়, শেখ মুজিব কি ভুল করছেন। এই কবিতা নিয়ে পরে আব্দুল গাফফার চৌধুরী তার যে কলাম লিখতেন, জনপ্রিয় কলাম তৃতীয় মত, সেখানে তিনি লিখলেন এই কবিতাটি নিয়ে, এবং তিনি লিখলেন যে কবি কণ্ঠে এই সময়ের সবচেয়ে জরুরি প্রশ্নটি উচ্চারিত হয়েছে, সময়কে ধারণ করে এই কবিতাটি রচিত। এবং আব্দুল গাফফার চৌধুরী বলছেন যে আমি ভেবেছিলাম তরুণ কবিরা জীবন বিমুখ, কিন্তু এই কবিতাটি শোনার পর মনে হচ্ছে নতুন একদল তরুণ কবি আসছে যারা স্বাধীনতার শপথ নিয়ে বঙ্গবন্ধুর সহযোগী হতে চায়। এই কথাগুলো খুব গুরুত্বপূর্ণ যে কবিরাও কিভাবে যুক্ত হয়ে যাচ্ছে। এবং হুলিয়া নিয়ে এই যে আব্দুল গাফফার চৌধুরী তৃতীয় মত লিখলেন, এবং সেটি আবার কিন্তু বঙ্গবন্ধু পড়লেন, পড়ে বললেন, এই কবিতা আমাকে নিয়ে কবিতা লিখছিল সেই 67-এ। বঙ্গবন্ধুর স্মৃতিটাও দেখেন, তিনি যে কবিতাকে তার রাজনৈতিক যে জীবনের যে চড়াই উতরাই এবং যে নানান ঘটনা ঘটে যাচ্ছে, তার মধ্যে কিন্তু তিনি ভুলছেন না। তিনি বলছেন কিন্তু সেই 67-এর কবিতার কথা, বলছেন আমি তখন জেলে ছিলাম, এই কবি আমার সম্পর্কে সংশয় প্রকাশ করলো কেন, কোথায় থাকে এই কবি, আমার সঙ্গে একবার দেখা করার কথা বলতে পারো কিনা, দেখো, মানে তাদেরকে তখন বলছেন কোথায় থাকে জানো। বঙ্গবন্ধু তখন খোঁজ নিচ্ছেন, এবং 1970 সালে লিখিত বঙ্গবন্ধু কবিতায়, এবার যদি আমরা কয়েকটি কবিতার প্রসঙ্গে আসি, যে তখনকার কবিতার কথা আমি বললাম যে বঙ্গবন্ধুকে নিয়ে কবিতা লেখা হচ্ছে,
কিন্তু আমাদের পাঠকের যারা এই মুহূর্তে শুনছেন তাদের মনে একটি প্রশ্ন জাগতে পারে, এই কবিতাগুলোর ভাষা কি ছিল? মানে বঙ্গবন্ধুকে নিশ্চয়ই প্রশংসা করে, কিন্তু সেইটা কিভাবে বঙ্গবন্ধুকে তারা দেখছে? এত বড় বড় মাপের কবিরা তারা। তো এটা যদি দু একজন কবিতার আমি দু একটি লাইন আপনাদের পড়ে শোনাই। তার আগে বলি যে আমি কবিতা মোটেও মানে আমার উচ্চারণের সমস্যা তো বটে, আমি কবিতা মানে পাঠ করতে পারি না, কবি নই, পরে কবিতার যে ছন্দ সেটাও ধরতে পারি না। তারপরও আমি মনে করি বক্তব্য হিসেবে আপনারা গ্রহণ করবেন। দক্ষিণারঞ্জন বসু লেখেন তার কবিতায়, বঙ্গবন্ধু মুজিবুর রহমান কি যে এক নাম, সারা বাংলায় এনেছে প্রমত্ত বাণ, তিলে তিলে আর মরবে না কেউ, আসে উদাত্ত ডাক, ঐক্যবদ্ধ মিছিল এগোই, পিছে পড়ে যারা পিছেই থাক, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, এই এক নাম এক করে দিল হিন্দু মুসলমান। এই কথাটা কিন্তু গুরুত্বপূর্ণ। শেখালো মানুষে মানুষ বলেই মানুষের পরিচয়, ধর্মের নামে পশু আচরণ ধর্মীয় কহু নয়। বঙ্গবন্ধুর দেখেন যে আমরা অসাম্প্রদায়িক চেতনার কথা বলি, সেইটা কিন্তু চিহ্নিত করছেন কবি 1970 সালে। এবং 1971 সালে কলকাতায় অবস্থানকালে শেখ মুজিব 1971 এই কবিতাটি লেখেন দীনবন্ধু গুণ। এবং একই বছর মার্চে বঙ্গবন্ধুকে নিয়ে লেখেন বঙ্গবন্ধু শিরোমণি আরেকটি কবিতা, পল্লী কবি খ্যাত আমাদের অন্যতম প্রধান কবি জসীমউদ্দিন আবার তিনি লিখছেন তার কবিতায়, মুজিবুর রহমান ওই নামে যেন বিসুভিয়াসের অগ্নি উগারি বান। এই কবিতাটির আরেকটি ইতিহাস আছে। কবিতাটি ঢাকা বেতারে রচিত বঙ্গবন্ধুকে নিয়ে রচিত প্রথম কবিতা বলে আমি কবি জাহিদুল হকের সঙ্গে জানতে পারি। মার্চ মাসে অসহযোগ আন্দোলনের সময় জসীমউদ্দিনের স্বকণ্ঠে বেতারে কবিতাটি প্রচারিত হয়। জাহিদুল হক তখন পাকিস্তান বেতারের তরুণ কর্মকর্তা। তো এই সাহসেরও ব্যাপার কবিরা দেখুন যে পাকিস্তানের সেই সময় মার্চে যে কবি গিয়ে প্রকাশ্যে তখন পাকিস্তান বেতারে জসীমউদ্দিন বঙ্গবন্ধুকে নিয়ে কবিতা পাঠ করেছেন। এবং বঙ্গবন্ধুর সঙ্গে জসীমউদ্দিনের যে সম্পর্ক সেটি তো আমরা জানি পরবর্তীতে। এবং আমরা জানি যে যখন 74-এ বাংলা একাডেমিতে যে আন্তর্জাতিক যে সাহিত্য সম্মেলন বঙ্গবন্ধু প্রথম করলেন স্বাধীন দেশে, তখন তাকে যখন সেখানে সভাপতিত্ব করার এরকম জন্য বাংলা একাডেমি থেকে বা যার আয়োজক তারা গিয়েছিলেন, শামসুজ্জামান খান স্যার লিখেছেন তার প্রবন্ধে, তখন কিন্তু বঙ্গবন্ধু বলছেন যে না এটা যোগ্য, আমি তো কবি নই। তখন কিন্তু তিনি তার বন্ধু জসীমউদ্দিনের কথাই বলেন, জসীমউদ্দিন সেখানে সভাপতি হবে, আমি প্রধান অতিথি, এরকম একটি ব্যাপার আছে। আর এরপরে যদি আমরা দেখি সুফিয়া কামাল ডাকিছে তোমার এই শীর্ষক কবিতায় তিনি লিখছেন, এই বাংলার আকাশ বাতাস সাগর গিরি ও নদী ডাকিছে তোমারে বঙ্গবন্ধু, ফিরিয়ে আসিতে যদি হেরিতে এখনো মানব হৃদয়ে তোমার আসন পাতা, এখনো মানুষ সরিছে তোমারে মাতা পিতা ভাতা। আচ্ছা, এই কবিতাটি কোন সময় আমার কনটেক্সট থেকে একটু সন্দেহ হয়, এটা কি পাকিস্তানে? আমার মনে হচ্ছে যে কবিতা যেহেতু তিনি বঙ্গবন্ধুকে স্মরণ করছেন, ফিরে আসার কথা বলছেন, তার মানে এই কবিতাটি রচনাকালটা হয়তো আমাকে পরে দেখতে হবে। অন্নদাশঙ্কর রায়ের কথাটি কবিতাটি আর আমি বলছি না, এটা আপনারা সকলেই জানেন। এটি একেবারেই যে যতকাল রবে পদ্মা মেঘনা, পদ্মা যমুনা গৌরী মেঘনা বহমান, ততকাল রবে কীর্তি তোমার শেখ মুজিবুর রহমান। মানুষ শীর্ষক কবিতায় মনীন্দ্র রায় লিখছেন, মুজিব এই লুপ্ত মহাদেশকে নতুন করে আবিষ্কার করে আমাদেরও বুকের মধ্যে ধ্বনিত করেছে তুমি এক উজ্জ্বল নাম মানুষ। শেখ মুজিবুর রহমান শুধু স্বাধীনতা মানে মানুষ, সাম্য, এক একজন কবি কিভাবে তাকে দেখছেন। শৈলেশচন্দ্র ভট্টাচার্য বলছেন বাংলাদেশ শীর্ষক কবিতায়, তুমি ধন্য তোমার স্বাধীন পতাকা তলে 7 কোটি মানুষের নায়ক শেখ মুজিবুর রহমান। এভাবে আমি সব কবিতা হয়তো সময় পাবো না, দু একটি কবিতা আরো চোখ বুলিয়ে যায়। বীরেন্দ্র চট্টোপাধ্যায় বাংলার এই রূপ কবিতায় বলছেন, এপার ওপার মিলে সোনার বাংলাদেশ কাঁপে থরথর, মুজিবর শেখ মুজিবর তোমাকে সেলাম তুমি কান্নার নদীকেও সাজালে রূপসী। সিকান্দার আবু জাফর 75-এর আগেই লেখেন সে নাম মুজিব কবিতায়, তখন সে নাম পিতার বক্ষের মতো নির্ভরতা মেলে ধরে বলে ভয় নেই, জনকল্যাণের ধ্রুব পদতলে চূর্ণ হবে অসত্য অশিব সে নাম মুজিব। এখানে আরেকজন কবির কথা বলি, সৈয়দ আশিক শাহকার, উর্দুভাষী কবি। 1971 সালে বাংলাদেশের মুক্তিযুদ্ধের পক্ষে কথা বলার জন্য তিনি নির্যাতিত হন এবং কারারুদ্ধ হন। তিনি বঙ্গবন্ধুকে নিয়ে একাধিক কবিতা লিখেছেন। 75-এর আগে স্বাধীনতার মূল্য কবিতায় তিনি লেখেন, কবিতাটি আমি মোহাম্মদ সাদিকের অনুবাদে আপনাদের শোনাচ্ছি কয়েকটি লাইন। বঙ্গবন্ধু আমি জানি তোমার স্বাধীনতার আড়ালে কত মানুষের বিলাপ ও কান্না লুকিয়ে আছে, তোমার উৎসব যত আলো
এই আলোর নিচে রক্তের প্রবাহ বঙ্গবন্ধু। এই স্বাধীনতা রয়েছে তো অনেক ঋণ, এই ঋণ শোধ হয়েছে তোমার হাজারো সন্তানের শক্তি ও মুক্তি দিয়ে। দেখুন আমাদের যে অর্জন এবং আমাদের যে ত্যাগ, সেটি কিন্তু একজন উর্দুভাষী কবি, পাকিস্তানি কবি, তিনিও কিন্তু স্বীকার করছেন। মানে কবিতা যদি প্রকৃত শিল্পী হন, তিনি কিন্তু তার যে তথাকথিত জাতীয়তাবাদ, তার যে সবকিছুর ঊর্ধ্বে উঠে কিন্তু সত্যের কথা বলেন। এবং বাংলাদেশের যে মুক্তিযুদ্ধ, এর চেয়ে শক্তি, এতে মানে সত্যি আর কিছু নেই পৃথিবীর ইতিহাসে। এবং আরেকজন খ্যাতিমান কবির কথা আমি বলি, অমিয় চক্রবর্তী। তিনি লেখেন, আশ্চর্য নেতার নামে জড়ো হয় আয়ামির দল, মুজিবের মুখে চেয়ে সারা পাকিস্তানে ভোটে যেতে সংঘ শক্তি মুক্তির দিশানি রোধ করবে সাধ্যকার। এবং বনফুলের কবিতাটিও আমি একটু শোনাই আপনাদের, যেহেতু বনফুল আমাদের কাছে খুব অনুগল্প তো বটে, এবং তার যে উপন্যাস সব মিলেই একটা শক্তিমান কথা সাহিত্যিক। বনফুল লিখছেন এবং নাট্যকারও, আমার তোমার নয়, চাও তুমি বাংলার জয়, তারই লাগি মৃত্যু মুখে আগায় আগে আছো নির্ভয়, তোমার বিরাট সত্তা আজই তাই হিমাদ্রির সমান, বাঙালির সর্বগর্ব তোমাতেই আজি দুতিমান, আমি বাংলার কবি তাই বন্ধু ছুটিয়া এলাম, মুজিবুর রহমান লহমোর সহস্র সেলাম। এবং এরপরে যদি আমরা যাই, আমি যে কবিতাগুলো বলছি আপনারা, আমি যে কবিতার মানে আজকে যে বইটি আমাদের আলোচ্য, আসলে সেই বই থেকে কিন্তু খুব বেশি সরে যায়নি, কারণ এই অধিকাংশ কবিতাই কিন্তু সেই গ্রন্থে গ্রন্থিত। বঙ্গবন্ধু স্বদেশ প্রত্যাবর্তনের আগে 1972 সালে 23 জানুয়ারি প্রকাশিত হয় কবি সিকান্দার আবু জাফরের ফিরে আসছেন শেখ মুজিব কবিতাটি। এবং 1972 সালে 9 জানুয়ারি বঙ্গবন্ধু স্বদেশ প্রত্যাবর্তনের আগের দিন জাহিদুল হক আপনি ফিরে আসবেন কবে শীর্ষক কবিতাটি লেখেন এবং বাংলাদেশ বেতারে পাঠ করেন। কবির জানা মতে বাংলাদেশ বেতারে পঠিত বঙ্গবন্ধুর উপর রচিত দ্বিতীয় কবিতা এটি। মানে প্রথম কবিতা আমি বললাম যে জসীমউদ্দিনের যে কবিতাটি, এবং এই তথ্যগুলো যাই বলি না কেন, এই তথ্যগুলো প্রতিনিয়ত আপগ্রেড হচ্ছে, কারণ আমরা যে সময় এই গবেষণাগুলো হলে আরো উপযুক্ত আরো বেশি তথ্য পাওয়া যেত, মানে 75 থেকে ধরুন 80 দশক পর্যন্ত, সেই সময়টা যেহেতু কাজ হয়নি, এই কাজগুলো যখন আমরা নতুন প্রজন্ম করতে যাচ্ছি, এবং বা আমাদেরও যারা অগ্রজ সেই সময়ের অনেকেই করতে গেলে যেটা হচ্ছে একটু সময় লাগছে। ফলে আমি বলবো যে আমি যে তথ্যগুলো দিয়ে যাচ্ছি প্রথম দ্বিতীয়, এগুলো মোটা দাগে আপনারা যদি আমাকে এরকম ভাবে কোনো ই করার কারণ নাই, মনে করার কারণ নেই যে এটিই ধ্রুব। হয়তো পরদিন আরেকটি নতুন তথ্য আসবে, দেখা যাবে জসীমউদ্দিনের আগে আরেকজন কবিতা পাঠ করেছেন, হতে পারে। কিন্তু আমি যে তথ্যগুলো বলছি, আমি চেষ্টা করেছি যে ওই সংশ্লিষ্ট যারা ছিলেন, যেমন জাহিদুল হক যেহেতু তিনি চাকরিজীবী ছিলেন সেখানে পাকিস্তান বেতারে, ফলে তার সঙ্গে আমি কথা বলে যাচাই করার চেষ্টা করছি জসীমউদ্দিনের ব্যাপারটি। এরকম চেষ্টা করছি, কিন্তু এর মধ্যে ফাঁক থেকে যায় অনেক সময়। অনেক সময় যারা তথ্য দিচ্ছেন তাদের কারো কারো স্মৃতির সমস্যা থাকতে পারে, তো আপনারা সেইভাবে বিষয়টি দেখবেন। এরপরে যদি আসি, আমি যেটি বলছিলাম, এই জাহিদুল হকের যে কবিতাটির কথা বললাম, এবং এরপরে জসীমউদ্দিনের যে কবিতাটির কথা বলছি, যে 10 জানুয়ারি বঙ্গবন্ধু স্বদেশ প্রত্যাবর্তন উপলক্ষে পূর্ব দেশের বিশেষ আয়োজনে কিন্তু সম্পাদকীয়র পাশে কবিতাটি মুদ্রিত হয়। এরপর বঙ্গবন্ধু যখন কলকাতা সফরে যান, তখন বরেণ্য সংবাদ পাঠক, বাকশিল্পী এবং 71-এর মুক্তিযুদ্ধের শব্দ সেনা যাকে আমরা বলি, শ্রদ্ধেয় সেই দেবদুলাল বন্দ্যোপাধ্যায় আকাশবাণী সংবাদ পরিক্রমায় কিন্তু কবিতাটি পড়েছিলেন। ভারতের তৎকালীন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর আয়োজনে বঙ্গবন্ধুর প্রথম বিদেশ সফর ছিল কলকাতা 1972 সালের 6 ফেব্রুয়ারি। এবং কলকাতার এই যে ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে বিশাল জনসভায় ভাষণ দেন বঙ্গবন্ধু। তো এই ঘটনাগুলো আসলে এর সঙ্গে জড়িত, মানে কবিতাগুলো কখন পড়া হচ্ছে, কোন সময় পড়া হচ্ছে। বাংলাদেশ এবং কলকাতার বাইরে 1971 সালে মুক্তিযুদ্ধের সময় আমরা আরো জানি যে ত্রিপুরার কবি রামপ্রসাদ দত্তের ইয়াহিয়া খান তাণ্ডব নৃত্য শিরোনামে মুক্তিযুদ্ধের উপর একটি দীর্ঘ পালা গান রচনা করে। এবং এটি খুব গুরুত্বপূর্ণ যে আমরা তখন কবিতা বলছিলাম, কিন্তু পালাগানও কিন্তু রচিত হয়েছে, এবং সেখানে বারবার এসেছে বঙ্গবন্ধু প্রসঙ্গ। এবং সেখান থেকে দুটি লাইন যদি আপনাদের শোনাই, আছেন শেখ মুজিবুর ভাই, আছেন শেখ মুজিবুর ভাই, জয় বাংলাদেশে, শাসনতন্ত্র গঠন করে মনের উল্লাসে। এবং পাকিস্তানের পাঞ্জাবি কবি আহমেদ সালিম পাঞ্জাবি ভাষায় বাংলাদেশ দীর্ঘজীবী হোক এবং সোনার বাংলা এই শিরোনামে মুক্তিযুদ্ধের পক্ষে কবিতা লেখেন। আমি বলছি পাকিস্তানে, এর আগে একজন উর্দুভাষী কবির কথা আমি বলেছি। এবং সেই অপরাধে পাকিস্তান শাসক গোষ্ঠী তাকে কিন্তু জেলে পাঠায়। ফলে কবিতা লেখা কিন্তু আমাদের কবিদের জন্য যেমন 75-এর আগে কঠিন ছিল, তেমন 71-এর আগে যদি পাকিস্তানি কবি যারা দু একজন লিখেছেন তাদের জন্য কিন্তু কাজটা সহজ ছিল না, এটি মাথায় রাখতে হবে। এবং
9 মাস পর 1972 সালে জানুয়ারি মাসে তাকে মুক্তি দেয়, মানে তার কিন্তু 9 মাস তাকে জেলে পাঠানো হয়। এবং লাহোর ডিস্ট্রিক্ট জেলে বসে তিনি রচনা করেন সিরাজউদ্দৌলা ধোলা শিরোনামে একটি কবিতা। কবিতাটি উৎসর্গ করেন শেখ মুজিবুর রহমানের নামে। এখানে তিনি সিরাজউদ্দৌলা ও শেখ মুজিবুর রহমানকে স্বাধীনতার রক্ষক হিসেবে তুলে ধরে বলেন যে স্বদেশী মীর জাফরদের সহযোগিতার কারণে, স্বদেশী মীর জাফর আপনারা লক্ষ্য করুন, রাজাকার কারণে রক্ত স্নাত হলো বাংলাদেশ। তার মানে তিনি কিন্তু ওখান থেকে আমাদের রাজাকারদেরও এর সঙ্গে আমরা দেখছি যে এক পর্যায়ক্রমে কবিতার মধ্য দিয়ে যদি ইতিহাস চর্চা হয়, পর্যায়ক্রমে কিন্তু সবগুলো কবিতা কিন্তু একসঙ্গে দিলেই এটা একটা কোলাজ চিত্রের মতো কিন্তু ইতিহাসে উঠে আসে। ভারতের উর্দু কবি আর একজনের কথা যদি বলি, কাইফি আজমি, আমরা খুব তার নামটা জানি। বাংলাদেশ শিরোনামে 1971 সালে একটি কবিতা লেখেন যেখানে শেখ মুজিবুর রহমানের মানে পুরো তার যে রাজনৈতিক চিত্রটা উঠে আসে। এভাবে দেশে বিদেশে বাংলাদেশের মুক্তিযুদ্ধ এবং স্বাধীন বাংলার রূপকার বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে নিয়ে আমরা দেখছি অনেকগুলো কবিতা লেখা হয়েছে। এবং এর পরে যদি আমরা সেই সময় থেকে একটু আবার সামনের দিকে এগোতে থাকি, বঙ্গবন্ধুকে নিয়ে বেশ কিছু কবিতা লিখেছেন। মানে আমরা এরপরে হয়তো 75-এর পরে যাব, সেখানে হয়তো আসবে কবি মোহাম্মদ নুরুল হুদা। বঙ্গবন্ধু হত্যার পরে 80-র দশকের শুরুতেই প্রচারিত একটি স্লোগান আছে, নেই তো তাহার জীব যে বলেনি জাতির পিতা শেখ মুজিব। এটি খোকা ভাইরা হয়তো স্মরণ করতে পারবেন, কারণ 80-র দশকে নাজিব বাঙালির কথা তার লেখা। এবং সেই সময় আমরা শুনেছি যে ঢাকা বিশ্ববিদ্যালয় সহ রাজধানীর বিভিন্ন জায়গায় এটাকে চিকা মারা হতো। এবং আসলাম সানি নাকি আমরা এগুলো বিভিন্ন লেখায় পাই ছোট ছোট করে। আসলাম সানি তখন কবি নুরুল হুদাকে বলেছিলেন যে এরকম একটি কবিতা বা স্লোগান লিখে দিতে। এবং 1984 সালে জিসাস মুজিব নামে তার একটি গ্রন্থ প্রকাশিত হয়। এবং কিন্তু সেটি আসলে পরের অধ্যায়। কিন্তু আমি যেটা বলতে চাচ্ছিলাম যে 75-এর আগে আছি এখনো, সেই জায়গায় যদি বলি যে গান্ধী 1971 নামে 1971 সালে একটি কবিতা লেখেন কবি মোহাম্মদ নুরুল হুদা। এবং 10ই জানুয়ারি 1972 সালে তিনি লিখেছিলেন ইথাকা নামে আরেকটি কবিতা। তো এবং তার যদি আমি কবি ধরে বলি কয়েকজনের কথা, তার কবিতা পরবর্তীতে বঙ্গবন্ধুকে নিয়ে অনেকগুলো কবিতা লিখেছিলেন। এবং মুজিব বাড়ি 1996 সালে গ্রন্থিত হয়েছে একটি বই, জাতির পিতা অন্যান্য কবিতা নামে 2015 সালে আরেকটি বই, যা স্বাধীন জাতির স্বাধীন পিতা 2018 সালে আরেকটি বই কিন্তু তার প্রকাশিত হয়েছে। এবং একইভাবে যদি আমরা ওই সময় মহাদেব শাহর কথা বলতে চাই, যে মহাদেব শাহর একইভাবে অনুরূপ ভাবে তিনি ধারাবাহিকভাবে বঙ্গবন্ধুকে নিয়ে যারা কবিতা লিখেছেন তার মধ্যে মহাদেব শাহ কিন্তু অন্যতম গুরুত্বপূর্ণ একজন কবি। এবং রবীন্দ্র গোপেরও অনেক কবিতা আমরা সেই সময় ধারাবাহিকভাবে পাচ্ছি। আরো অনেকের পাচ্ছি, আমি নামগুলো এখন বলছি না, কারণ একটু পরের আলোচনায় তারা আসবে। সেটি হলো বঙ্গবন্ধু হত্যাকাণ্ডের পর, যেটি আমি মনে করি আজকের আলোচনার মূল অংশ। এতক্ষণ আপনারা ধরে নিতে পারেন যে একটা ভূমিকা অংশ আমি ছিলাম। 1975 সালের 15ই আগস্ট সপরিবারে বঙ্গবন্ধু হত্যাকাণ্ডের পর 6 নভেম্বর পর্যন্ত বাংলাদেশ সরকার মোস্তাক আহমেদের নেতৃত্বে, যে মোস্তাক আহমেদ মন্ত্রিসভা কার্যকর ছিল, এই সময় ক্ষমতার কেন্দ্রে ছিলেন অভ্যুত্থানের সাথে জড়িত আমরা জানি যে ঘাতক সেনা কর্মকর্তারা। এবং সে থেকে পরবর্তী প্রায় 15 বছর বাংলাদেশের ইতিহাসে সেনাবাহিনীর ভেতর যে অভ্যুত্থান, পাল্টা অভ্যুত্থান এবং সামরিক শাসনের ইতিহাস, খুনি মোস্তাকের পর রাষ্ট্রপতি হন আইনবিদ এবং প্রধান বিচারপতি আমরা জানি যে আবু সাদাত মোহাম্মদ সাইম, এবং মেজর জিয়া তার পরে স্থলে আসেন 1977 সালের এপ্রিল মাসে। 1981 সালের 30শে মে আমরা জানি দেশের 8ম রাষ্ট্রপতি হিসেবে শপথ গ্রহণ করেন বিচারপতি আব্দুল সাত্তার। এবং 24শে মার্চ 1982 সালে রাষ্ট্রপতি হন এরশাদ। এগুলো একটা আপাত চিত্র বলে নিচ্ছি, কারণ এই সময়টা খুব গুরুত্বপূর্ণ বোঝার জন্য যে 75-এর পর কেন ডিফিকাল্ট হয়ে উঠল। বঙ্গবন্ধু হত্যার পর শাসক গোষ্ঠী সচেতন ভাবেই সমকালীন শিল্প সাহিত্য থেকে বঙ্গবন্ধুর নামটি তারা মুছে দিতে চেয়েছিল। কারণ ইতিহাস বিকৃতির একটি বড় কাজ হচ্ছে শিল্প সাহিত্যকে রুখে দেওয়া। ফলে এ সময় কবিতা লেখা কোনোভাবেই সহজ ছিল না। তাই 1971 সালের 21শে ফেব্রুয়ারি বাংলা একাডেমির বটমূলে যখন হুলিয়া কবিতাটি পাঠ করেন কবি নির্মলেন্দু গুণ একটি প্রেক্ষাপট, আবার সেই 21শে ফেব্রুয়ারি, কিন্তু যখনই 75-এর পর 1977 সালের 21শে ফেব্রুয়ারি বটমূলে তিনি কবিতা পাঠ করেন যে আমি আজ কারো রক্ত চাইতে আসিনি, তখন কিন্তু ইতিহাস হয়ে যায়। কারণ আমরা জানি এটি জনসম্মুখে এরকম একটি জায়গায়, মানে ঢাকার একটা কেন্দ্রে প্রথম বঙ্গবন্ধুকে নিয়ে একটি কবিতা তিনি পাঠ করছেন, নিজের লেখা কবিতা। উনি নিজেই বলছেন
ঝুঁকিটা কোথায়? যে বঙ্গবন্ধুর মৃত্যুর পর জীবনের ঝুঁকি নিয়ে তাকে কবিতা লিখতে হয়েছে, এবং সেই কবিতাটি তিনি বলছেন 1977 সালে 21শে ভোরে বাংলা একাডেমির কবিতা পাঠের আসরে পাঠ করেছেন সাহস নিয়ে। তো এবং কবিতায় তিনি সাহসী উচ্চারণটা কিভাবে? কবিতায় যখন বঙ্গবন্ধুর নাম উচ্চারণ করা সম্ভব হচ্ছে না, তখন তিনি বলছেন, শহীদ মিনার থেকে খসে পড়া একটি রক্তাক্ত ইট গতকাল আমাকে বলেছে আমি যেন কবিতায় শেখ মুজিবের কথা বলি, আমি তার কথা বলতে এসেছি। এরপর আমার মনে হয় কথা থাকে না। এবং বঙ্গবন্ধুকে এই হত্যার পর প্রকাশ্যে পঠিত, এটি যদি প্রথম হয়, একই বছর প্রকাশ্যে বঙ্গবন্ধু হত্যার প্রতিবাদ করে দ্বিতীয় যে কবিতাটি পড়েন সেটি হচ্ছে কবি কামাল চৌধুরী। কামাল চৌধুরীর খুব গুরুত্বপূর্ণ ভূমিকা আছে বঙ্গবন্ধুর এই চ্যাপ্টারে কবিতা নিয়ে, সেটা আমি আগে ইচ্ছে করেই আগে যে আলোচনা করলাম সেখানে বলিনি, কারণ এখন তার নামটি খুব গুরুত্বপূর্ণ হয়ে উঠবে। কবি কামাল চৌধুরীর কথা আসার আগে এই সময় বলি যে এই যে আমি বলছি প্রথম দ্বিতীয়, আবারও বলছি যে এইগুলো এখন পর্যন্ত প্রতিষ্ঠিত। কোনো গবেষক যদি আবারও এসে দেখেন যে যখন 1977 সালের 21শে ফেব্রুয়ারি কবি দীনবন্ধু গুণ ঢাকাতে কবিতাটি পাঠ করছেন, কোনো একটা জেলায় কেউ যদি 1976 সালে পাঠ করেন, মানে এটি এমন না যে ইতিহাস শুধু ঢাকা কেন্দ্রিক হবে, আমরা সেই ইতিহাসটার দিকেও যেতে চাই, ফলে সেটাও হয়তো কোনো কেউ না কেউ উদ্ঘাটন করবেন যদি কাজ হয়। আমি ছিলাম যে দ্বিতীয় কবিতাটি পাঠ নিয়ে, সেটি হলো 1977 সালের 26শে মার্চ, ফেব্রুয়ারি থেকে 21শে ফেব্রুয়ারি থেকে 26শে মার্চ, বেশি দিন না, মাত্র 1 মাস 4-5 দিন পরে 26শে মার্চ উপলক্ষে অফিসার্স কোয়ার্টারে ছেলে মেয়েদের নিয়ে সন্ধ্যায় একটি সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজন করা হয়, এবং এই অনুষ্ঠানে কবি কামাল চৌধুরী বঙ্গবন্ধুকে স্মরণ করে তাকে নিয়ে রচিত নিজের কবিতাটি পাঠ করেন। মাথায় রাখতে হবে তখন কিন্তু তিনি একেবারেই ছাত্র, কিশোর কাল তার তখন। এই সাংস্কৃতিক অনুষ্ঠান ব্যবস্থাপনার মূল দায়িত্বে ছিলেন প্রধান নির্বাচন কমিশনার KM নুরুল হুদা। তিনি জানাচ্ছেন কি তার একটি লেখায় যে সেই অনুষ্ঠানে কামালকে আমরা কবিতা পাঠের জন্য আমন্ত্রণ জানাই। কামাল মঞ্চে উঠে এক প্রচন্ড সাহসী ঘটনার অবতারণা করলেন। তিনি মাইক্রোফোনের সামনে দাঁড়িয়ে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে শ্রদ্ধা জানালেন এবং বললেন, আজকে 26শে মার্চ স্বাধীনতার মহান স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধুকে স্মরণ না করে কোনো অনুষ্ঠান হতে পারে না। একথা বলে কামাল নিজের লেখা একটি কবিতা এবং নির্মলানন্দ গুণের একটি কবিতা তিনি আবৃত্তি করলেন। নির্মলানন্দ গুণ যে কবিতাটি 21শে ফেব্রুয়ারিতে ইতিপূর্বে বললাম পাঠ করে দুঃসাহসিকতার পরিচয় দিয়েছিলেন, সেই কবিতাটি। জয় বাংলা বলে কামাল কবিতা পাঠ শেষ করলেন, এবং কামালের বক্তব্য ও কবিতার পাঠের সঙ্গে সঙ্গে এক অভূতপূর্ব দৃশ্যের অবতারণা হলো। অনেকে ততক্ষণ আতঙ্কিত হয়ে অনুষ্ঠান স্থল থেকে চলে গেছে। দেখুন কাণ্ড। কামাল এই অবস্থায় আবার মঞ্চে উঠে সবাইকে অভয় দিলেন এবং বললেন, আমি নিজ দায়িত্বে এই কবিতা পড়েছি, এতে কারো ভয়ের কারণ নেই। বঙ্গবন্ধু হত্যার পরে ঢাকার বাইরে এভাবেই প্রকাশ্যে প্রথম কবিতা পাঠ, মানে উনি বলতে চাচ্ছেন যে এভাবে আর আমরা ইতিহাস পাচ্ছি না। একটি তো ঢাকায় প্রথম হলো, কিন্তু এটা দ্বিতীয়, সব মিলিয়ে আবার ঢাকার বাইরে ধরলে সেটি প্রথম। এরপরে আবার যদি যাই, প্রথম প্রকাশ্যে কবিতা পড়লেন নির্মলানন্দ গুণ, এবং আমরা দেখছি যে এবং দ্বিতীয় কবিতাটি পড়লেন কবি কামাল চৌধুরী। কিন্তু এটি গেল পাঠের দিক দিয়ে। প্রকাশের দিক দিয়ে আবার যদি আসি, অনেক অ্যাঙ্গেল থেকে পাঠ করা যায় কবিতাগুলোকে। যদি দেখি প্রকাশের দিক দিয়ে 75-এর পরে আমরা যে তথ্য পাচ্ছি, হয়তো আরো তথ্য আমরা পাবো ভবিষ্যতে, যে 9 ফেব্রুয়ারি একটি কবিতা লিখেছিলেন কবি কামাল চৌধুরী, এবং সেই কবিতাটি ছাত্র ইউনিয়নের যে 21শে স্মরণিকা জয়ধ্বনিতে মানে বের হয়, সেখানে জাতীয়তাময় জন্ম মৃত্যু শিরোনামে প্রকাশিত হয় ফেব্রুয়ারিতে। যে ফেব্রুয়ারিতে প্রথম কবিতা পাঠ করছেন জনসম্মুখে কবি নুরুল হুদা, এই কবি নির্মলানন্দ গুণ। এভাবে কিন্তু প্রকাশের দিক দিয়ে আবার কিন্তু এই কবিতাটিকে আমরা এগিয়ে রাখছি। আবার যদি আমরা আসি একটু সামনের দিকে, এখন এগোতে থাকবো। 77 সাল আমাদের সামনে থেকে গেল। মোর্শেদ শফিউল হাসান তার ধিক্কার দিচ্ছি কবিতাটি 1978 সালের দিকে প্রকাশিত হয়। তবে নির্দিষ্ট করে সময় এবং মানে কত সময় পত্রিকার নামটা জানতে পারিনি। কবিতায় তিনি এই কবিতাটি প্রকাশের ব্যাপারে আমি তার সঙ্গে আবার যোগাযোগ করার চেষ্টা করি। তিনি জানান যে 1977 কিংবা 78 সালে চট্টগ্রাম থেকে প্রকাশিত একটি সংকলনে ছাপা হয় কবিতাটি। অগ্নিপুরুষ বা এরকমই কোনো নাম ছিল সংকলনটি। কবিতাটি আমি তখন জগন্নাথ কলেজ ক্যান্টিনে কোন একটি সাংস্কৃতিক সংগঠন আয়োজিত কবিতা পাঠের আসরে পাঠ করেছিলাম, এবং অনুষ্ঠানটির আয়োজক ছিলেন তখনকার জগন্নাথ
ছাত্র ও তরুণ সংস্কৃতি কর্মী কায়েস মাহমুদ। এরপর আমি এই তথ্যটি আরেকটু যাচাই বাছাই করার জন্য, মানে আরেকটু নিশ্চিত, যেহেতু উনি ডেট জানাতে পারলেন না, আমি তখন যোগাযোগ করি কবি জাফর ওয়াজেদের সঙ্গে, এবং সাংবাদিক আমরা জানি খ্যাতিবান, তিনি কিন্তু ওই যে অনুষ্ঠানটির কথা হলো সেখানে তিনিও কবিতা পাঠ করছেন। এবং আস্তে আস্তে যখন মূল চরিত্রগুলো চলে আসছে, জাফর ওয়াজেদ তখন কিন্তু একটি বলিষ্ঠ ভূমিকা পালন করে 75 পরবর্তী যে সাংস্কৃতিক অঙ্গনে। এবং জাফর ওয়াজেদ তখন আমাকে নিশ্চিত করলেন যে 1978 সালে অনুষ্ঠানটি হয়, এবং তিনি জানান যে 1989 সালে একই জায়গায় বঙ্গবন্ধুকে নিয়ে লিখিত কবিতা পাঠের আয়োজন করেন কবি আহসান হাবিব। তার মানে কবিরা কিন্তু আস্তে আস্তে আরো একটু জোটবদ্ধ হচ্ছেন। এবং এরপরে যদি আমরা দেখি প্রকাশের জায়গাটা ছিলাম যে 1977 সালে সমকাল পত্রিকার শ্রাবণ 1384 সংখ্যায় ইসমাইল মোহাম্মদ তখন সম্পাদক, নির্মলেন্দু গুণের আমি আজ কারো রক্ত চাইতে আসিনি কবিতাটি প্রকাশিত হয় সমকালে 1977 সালে এবং 1384 সংখ্যায়। একই সংখ্যায় বঙ্গবন্ধুকে নিয়ে প্রকাশিত হয় কামাল চৌধুরীর রচিত দীর্ঘ কবিতা রক্তাক্ত পত্রমালা। আরো প্রকাশিত হয় মাকিদ হায়দারের যদি জানতাম ও ত্রিদীপ দস্তিদারের তুমি চলে গেছো বলে কবিতাটি। এই কবিতাগুলো কিন্তু আমি নিজেই লাইব্রেরিতে গিয়ে ক্রস চেক করেছি, এই কবিতাগুলো পেয়েছি সব সংখ্যাগুলোতে। এই সংখ্যায় প্রকাশিত হয় সিকান্দার আবু জাফরের বাংলা ছাড়ো কবিতাটি, যেটি সরাসরি বঙ্গবন্ধুকে নিয়ে নাই হলেও যিনি তখন বলছেন তুমি আমার বাতাস থেকে মোছো তোমার ধুলো তুমি বাংলা ছাড়ো, মানে বঙ্গবন্ধু খুনিদের, তাহলে আমরা পরোক্ষভাবে হলেও এর মধ্যে কবিতায় বঙ্গবন্ধুকে পাচ্ছি। এবং এটিও কিন্তু 19 নভেম্বর 1977 সালে লেখা। এবং সমকালে অগ্রহায়ণ সংখ্যায় 1384 সংখ্যায় প্রকাশিত হচ্ছে নির্মলেন্দু গুণের সিন্দাবাদ, কামাল চৌধুরীর তোমার মৃত্যুর কথা মনে হলে ও খালেক বিন জয়নুদ্দিনের রাখাল রাজার জন্য। এবং এই কবিতাগুলো কিন্তু বঙ্গবন্ধুকে নিয়ে। এবার আমি যে নতুন নাম আসবে সেগুলো একটু তখন যোগ করি। যে প্রথমত আমরা জানি যে এই সিকান্দার আবু জাফরের কথা না বললেই না, যে বঙ্গবন্ধুর খুবই ঘনিষ্ঠজন ছিলেন। তিনি কিন্তু বারবার তার পত্রিকায় বঙ্গবন্ধুকে স্মরণ করার চেষ্টা করেছেন ওই সময় এত বাধার মুখেও, তিনি কিন্তু দমে যাননি। আর খালেক বিন জয়নুদ্দিনের কথা আসলো, তিনিও কিন্তু পরবর্তীতে বঙ্গবন্ধুকে নিয়ে, এবং এত মানে আগে তো বটেই, 70-এর শেষ দিকেই বলছি, তারপরেও তিনি কিন্তু বঙ্গবন্ধুকে নিয়ে অনেক কবিতা লিখেছেন, যখন আওয়ামী লীগ ক্ষমতায় নেই, মাথায় রাখতে হবে। এই সংখ্যায় প্রকাশিত হয়েছে রুদ্র মোহাম্মদ শহীদুল্লাহ বহুল পঠিত সেই কবিতা বাতাসে লাশের গন্ধ। এবং সমকালের মাঘ মানে 1384 সংখ্যায় প্রকাশিত হয় মোহাম্মদ রফিকের দুটি কবিতা। এর মধ্যে ব্রাহ্য বিষয়ক কবিতাটি বঙ্গবন্ধুকে নিয়ে লিখিত। কবিতায় শুরুতেই তিনি লেখেন, মোহাম্মদ রফিকের কথা বলতেই হবে, আগস্টের 15 তারিখ 1975, অতর্কিত শিকারীর পদশব্দে অরণ্য শঙ্কিত। এবং কবিতার শেষ লাইন, বাঙালির শুদ্ধ নাম শেখ মুজিবুর রহমান। এটা গেল বঙ্গবন্ধু হত্যাকাণ্ডের পর প্রকাশিত ও প্রকাশ্য পাঠ করা কবিতার চিত্র। মানে আমি বললাম এতক্ষণ এভিডেন্স গুলো, তথ্যটা পাচ্ছি কি হয় প্রকাশিত হয়েছে অথবা পাঠ করা হচ্ছে। কিন্তু এখন আসি রচনাকালের দিক দিয়ে, যে কবিতাগুলো তখনও প্রকাশিত হয়নি, কোনো কবিতা অনেক পরে প্রকাশিত হয়েছে, কিন্তু যেগুলো নানা তথ্য দিয়ে আমরা জানতে পারছি যে প্রকাশিত হয়েছে এত সালে, সেইগুলোর দিকে ফিরে যায় এবং খুবই ইন্টারেস্টিং এই ক্ষেত্রে তথ্য পাওয়া যায়। কারণ আমরা এতক্ষণ রচনাকাল এবং অনেক দিক দিয়ে দেখলাম যে 77 সালেই মূলত বঙ্গবন্ধু কবিতা নিয়ে একটা বড় ব্যাপার ঘটতে শুরু করলো, কিন্তু তার 75-এর আগস্ট মাসের পর কেন নয়, বা 76টা কেন আমরা পাচ্ছি না খুব বেশি। এইখানে দেখেন নির্মলেন্দু গুণী জানাচ্ছেন তার একটি লেখায়, বঙ্গবন্ধুর বাল্যবন্ধু আরবি শিক্ষক মৌলভী শেখ আব্দুল হাকিম আরবি ভাষায় বঙ্গবন্ধুকে নিয়ে তার মৃত্যুর প্রথম কবিতাটি লেখেন। সেই মানে মৌলভী শেখ আব্দুল হালিমটাকে তিনি আরবি ভাষা, মানে তিনি আরবি থেকে নিজে এই বাংলা অনুবাদ করেন এবং নির্মলেন্দু গুণ সেটা কাগজে লেখেন। তিনি বঙ্গবন্ধু মরদেহ কাফনের কাপড়ে মুড়িয়ে সমাধিস্থ করার পর তার মনোবেদনা মানে এটা ঠিক কতটুকু কবিতা হলো সেই প্রশ্নের থেকে বড় প্রশ্ন যে তিনি বঙ্গবন্ধু দাফনের সঙ্গে জড়িত ছিলেন, তিনি তার গ্রামের বাল্যকালের বন্ধু, তিনি তখন কবিতায় সেই অনুভূতিটা প্রকাশ করছেন। এবং কবিতাটি আমি কালের কণ্ঠে মাওলানা M.A. রহমান লিখিত শহীদ বঙ্গবন্ধুর প্রথম আরবি কবিতা শীর্ষক গদ্যে পেয়েছি। বঙ্গবন্ধুর হত্যার দলিল বরাত দিয়ে লেখক উদ্ধৃত করছেন এভাবে, সেই কবিতাটি আমরা শুনি, যে কবিতাটি আসলে আক্ষরিক অর্থে কোনো কবির লেখা না, একজন মাওলানা লেখা। হে মহান, যার অস্থি মজ্জা চর্বি ও মাংস এই কবরে প্রথিত, যার আলোতে সারা হিন্দুস্থান
বিশেষ করে বাংলাদেশ আলোকিত হয়েছিল। আমি তোমার মধ্যে 3টি গুণের সমাবেশ দেখছি, ক্ষমা, দয়া ও দানশীলতা। নিশ্চয়ই তুমি বিশ্বের উৎপীড়িত এবং নিপীড়িতদের পৃষ্ঠপোষক হিসেবে জন্মগ্রহণ করেছিলে। সেই হেতু অত্যাচারীরা তোমাকে নিষ্ঠুরভাবে হত্যা করেছে। আমরা বাংলাদেশের রাষ্ট্রপতির কাছে তাদের বিচারের প্রার্থনা জানাই, যারা তোমাকে বিনা বিচারে হত্যা করেছে। এখন এখানে দুটো বিষয় দেখুন লক্ষ্য করে। কবিতাটি লেখা কিন্তু এক ধরনের যে ভাষার মধ্যে, এটা দেখবেন যে ধর্মীয় যে ভাবে আমরা কোরআন বা এগুলো পড়ি, যে দেখবেন যে নিশ্চয়ই তুমি বিশ্বের উৎপীড়িত এবং নিপীড়িতদের পৃষ্ঠপোষক হিসেবে জন্মগ্রহণ করেছিলে, কারণ তিনি একজন মওলানা, এবং এখানে একটি চমৎকার ছন্দ তিনি এনেছেন। এবং আরেকটি জিনিস লক্ষ্য করবেন, যারা তোমাকে বিনা বিচারে হত্যা করেছে, বাংলাদেশের রাষ্ট্রপতির কাছে তাদের বিচারের প্রার্থনা জানায়। তিনি তখনও জানতেন না সেই রাষ্ট্রপতি কে, কারণ সেই রাষ্ট্রপতি যে এই হত্যার সব যারা মোটামুটি ভাবে নীল নকশা রেখেছেন, সেই সব রাষ্ট্রপতিরাই তো পরবর্তীতে ক্ষমতায় থাকছেন তাৎক্ষণিক ভাবে। তো কিন্তু আমরা যদি বঙ্গবন্ধুকে নিয়ে মৃত্যুর পর প্রথম কবিতাও বলি, এটাকে প্রথম কবিতা তো বটেই বলতেই পারি, এবং বঙ্গবন্ধু হত্যার পর বিচার চাওয়াটা প্রথম মানুষ হিসেবেই তাকে বলতে পারি, কারণ তার কবিতায় তিনি বলছেন বিচার চাচ্ছেন, কিন্তু যে বিচারটা আমরা পরবর্তী দীর্ঘ সময় চেয়ে তার একটা বাস্তবায়ন হয়েছে অনেক পরে। এই কবিতাটি পরবর্তীতে আলমগীর রেজা চৌধুরীর অনুবাদে বেশ কয়েকটি সংকলনে পাওয়া গেছে। আচ্ছা, আমি আলোচনা কিন্তু করতে চাইলে আমার দীর্ঘ আলোচনা, ফলে আমাকে খোকাভাবে বলতে হবে যে আমি আসলে এক্স্যাক্টলি কতটুকু টাইম পাবো, বা আমার যারা শুনছেন তারা আদৌ আগ্রহী কিনা। এই মানে এই খোকাভাই, আপনার সাউন্ড মুট করা। না, আলোচনা সুন্দর হচ্ছে মুজাফফর, আপনার আলোচনা আমরা দেখছি, অনেকে মন্তব্য করছেন, খুব ভালো মানে মন্তব্য, এবং সবাই খুব আশাবাদী যে মানে আপনি এটা আরো আরো আর একটু করবেন আলোচনাটা। আরেকটু বলতে কি, আমার যে প্রস্তুতি আসলে হ্যাঁ, এই প্রস্তুতিটা ব্যাপক, তো আমাকে একটু সময় বেঁধে দেন, কারণ আপনি আরো আধা ঘন্টা করেন, আরো আধা আচ্ছা ঘন্টা। আচ্ছা ঠিক আছে। এবং এর পরের কবিতাটি, আপনি একটি আরবি ভাষার কবিতার কথা বললাম, এরপরে যদি লক্ষ্য করি পরের কবিতাটি লেখেন উর্দু ভাষার কবি নওশাদ নূরি। আরবি ভাষায় লেখা হলো, এবার উর্দু ভাষায় লেখা হচ্ছে, বঙ্গবন্ধুকে নিয়ে কবিতা। মানে বঙ্গবন্ধুর অর্জন আসলে এটাই, যে কোনো ভাষা শেষ পর্যন্ত তার কাছে, মানে সব ভাষাই তার কাছে এসে নত হচ্ছে। বাংলাদেশের প্রধানতম উর্দু কবিদের একজন কিন্তু নওশাদ নূরি। আমি নওশাদ নূরিকে একটু বলি, কারণ এই ব্যক্তিটাকে আমরা কতটুকু সম্মান জানাতে পেরেছি জাতীয়ভাবে, এবং এখন যেহেতু একটি মুক্তিযুদ্ধের পক্ষের সরকার এবং বঙ্গবন্ধুর যে যার সঙ্গে বন্ধুত্ব ছিল, সেই মানুষটাকে আমরা আরো সম্মানিত করতে পারি কিনা একটু বলি। কারণ আপনারা অনেকেই জানেন যে যিনি 1926 সালে ব্রিটিশ ভারতের বিহারে জন্ম, আমরা জানি তিনি, আমরা বিহারি বলতে তো আমরা একটা বুঝি যে বিহারি জনগোষ্ঠীর যে বাঙালিদের ওপর যে হত্যাযজ্ঞ এবং পাকিস্তানিদের সঙ্গে মিশে যেভাবে মুক্তিযুদ্ধে আমাদের নির্যাতনের যে তালিকা দীর্ঘ করেছে, এবং সেটি আরো বেশি যন্ত্রণাদায়ক করে তুলেছে বিহারিরা, সেই ইতিহাসটা আমাদের জানা। এবং সেই ইতিহাসের জন্য আমরা যদি একজন দুজন বিহারি জনগোষ্ঠী থেকে যদি থেকে থাকেন, যারা সেই বিহারি কমিউনিটিকে প্রত্যাখ্যান করে আমাদের মুক্তিযুদ্ধ, আমাদের ভাষার সঙ্গে একাত্ম হয়ে এবং মুক্তিযোদ্ধা হিসেবেই পরিচিতি স্বীকৃতি লাভ করেন, তাহলে তাকেও আমাদের গ্রহণ করতে হবে। সেই ব্যক্তির কথা বলছি। এবং 1949 সালে তিনি মার্কিন প্রেসিডেন্ট এস ট্রুম্যানের আমন্ত্রণে, যখন প্রধানমন্ত্রী জওহরলাল নেহরুর ওয়াশিংটন সফরের প্রতিবাদে ভারতে কমিউনিস্ট পার্টি ও লেখক সমিতি পাটনায় বিশাল সমাবেশ আয়োজন করে, এই সমাবেশে মানে নওশাদ নূরি কিভাবে বাংলাদেশে আসলো তার বিখ্যাত ভিখারি কবিতাটি পাঠ করেন তিনি। এবং বিহার কর্তৃপক্ষ এই কবিতাটি আবৃত্তির অভিযোগে তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন, এবং তিনি সেটা এড়াতেই 1951 সালে তিনি ঢাকায় চলে আসেন। এরপর মানে তিনি আসলে জন্ম বিদ্রোহী কবি। এরপর সামরিক অডিট অ্যান্ড অ্যাকাউন্ট বিভাগে তিনি চাকরি নিয়ে পশ্চিম পাকিস্তানে চলে যান। 1952 সালে তিনি লেখেন, যেটা মহেঞ্জোদারো কবিতায়, বাঙালিদের উপর যে উর্দু ভাষা চাপিয়ে দেওয়া হচ্ছে এটার প্রতিবাদ করে তিনি 52 সালে পাকিস্তানে থেকে পাকিস্তানি সরকারের চাকরি করে থাকা অবস্থায় তিনি প্রতিবাদ করে মহেঞ্জোদারো কবিতাটি লেখেন। এবং ফলে কি হয়, তিনি জানতেন যেটা হবে, তাকে চাকরি থেকে পদত্যাগ মানে করতে বাধ্য করা হয়। এবং 1960 সালে তিনি ঢাকায় ফিরে আসেন। 1968 সালে তিনি মাওলানা আব্দুল হামিদ খান ভাসানীর পৃষ্ঠপোষকতায় একটি উর্দু পত্রিকা ছিল রুদা, এর সম্পাদক হিসেবে যোগদান করেন। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের পৃষ্ঠপোষকতায় 1967 এবং 71 সালে প্রকাশিত হয় অন্য একটি উর্দু সাপ্তাহিক পত্রিকা, যেটা জারিদা, তার সম্পাদক ছিলেন কিন্তু এই নওশাদ নূরি। ফলে বোঝা যাচ্ছে যে নওশাদ নূরি বাংলা ভাষাকে, তার মাতৃভাষাকে তিনি ভালোবাসতেন, সেটা ভাষা অনিবার্য ভালোবাসাটা, কিন্তু পাশাপাশি তিনি বাংলা ভাষার অধিকার নিয়ে কাজ করেছেন।
তিনি বাংলাদেশের মুক্তিযুদ্ধের পক্ষের মানুষ, সপক্ষের মানুষ, এবং তিনি বঙ্গবন্ধুর অত্যন্ত সুহৃদ বন্ধুজন। কিভাবে জানা যায়? 75 15 আগস্ট যখন এই যে বললাম যে বঙ্গবন্ধু হত্যার পর কবিতা অনেক সময় আমাদের মেইন স্ট্রিমের অন্যতম প্রধান কবিরা কিন্তু তখনও জীবিত, আমরা কিন্তু তাদের কবিতা পেয়েছি পরে, কিন্তু তিনি কিন্তু কবিতা লিখছেন সেই সময় তার উত্থান উৎস, এবং সেই এই কবিতাগুলো আমরা স্বাভাবিকভাবে ধরে নিতে পারি উর্দু ভাষায় লিখছেন, ফলে প্রকাশের বিবেচনায় এই কবিতাগুলোকে আমরা অবহেলা করতে পারি না যে এই কবিতাগুলো কবে কখন প্রকাশিত হলো, কারণ উর্দু ভাষার পত্রিকা তো ঢাকাতে ওই অর্থে ছিল না যে, আর খুব কঠিন ছিল প্রকাশ করা। তো যাই হোক, তিনি তার সেই কবিতায় লিখছেন, সে আছে, সে আছে, সে মানে বঙ্গবন্ধু, সর্বদা হাজির সে, যে সর্বদা হাজির হাজির যে সে অপুরাণ শক্তি নিয়ে, সে আছে, সে আছে, সে অমর, মৃত্যুঞ্জয়ী, মৃত্যু নেই তার। এটা কবি আসাদ চৌধুরী অনুবাদে। এবং এটা 16ই আগস্ট, 15ই আগস্টের কথা বললাম, মাওলানার কথা, 16ই আগস্ট আসছে, 17ই আগস্টেও তিনি আবারও আরেকটি কবিতা লিখছেন, সেটির নাম নজম টুঙ্গি পাড়া, অবশ্যই উর্দু ভাষায়। এবং এই কবিতাটি তিনি বলছেন, তোমরা কি জানো, তোমরা কি জানো পথের শুরুটা হয়েছিল এইখানে, পথ খোয়া গেল, হায় সেও এইখানে। এবং কি চমৎকার কবিতা, মানে এটিও আসাদ চৌধুরীর অনুবাদে, যে পথের শুরু মানে কি, বঙ্গবন্ধুকে দিয়েই তো সমস্ত কিছু, আবার সেই তাকে শেষ করে দেওয়ার মধ্য দিয়েই যেন বাংলাকে আবার সেই আগের জায়গায় একটা নিয়ে যাওয়ার প্রচেষ্টা, মানে কবিতাটা যদি এইভাবে আমরা রিড করতে চাই। এবং এ পর্যায়ে আবার যদি আসি, আমি আছি 75-এর পরে, কবি আসাদ মান্নান, আমি এই কথা এই অংশটা আলোচনা করছি কোন অ্যাঙ্গেল থেকে, যে এই কবিতাগুলো রচিত হয়েছে কিন্তু প্রকাশকাল, যেমন আমরা কামাল চৌধুরী এবং নির্মলেন্দু গুণ বা অন্যান্য কবিদের এই যে সমকাল পত্রিকা প্রকাশকাল পেয়ে গেলাম রেফারেন্স, এই কবিতাগুলোর কিন্তু অনেকগুলো পত্রিকা আছে যেগুলোর প্রকাশকাল পাচ্ছি না, তবে আসাদ মান্নানের পাচ্ছি। কবি আসাদ মান্নান বঙ্গবন্ধুকে নিয়ে কবিতা লেখেন 1975 সালের 16ই আগস্ট, মানে যে 16ই আগস্ট আমাদের নওশাদ নূরি কবিতা লিখলেন। কবিতার শিরোনাম সহসা আগুন জ্বলে যমুনার জলে। কবিতাটি প্রথম ছাপা হয় কবি মিনার মনসুর ও দিলওয়ার চৌধুরী সম্পাদিত এপিটাফ 1978 সালের 15ই আগস্ট। তার মানে প্রকাশের বিচারে কিন্তু এটা 1978 সালের 15ই আগস্ট। এটি মানে যে 16ই আগস্ট লেখা হয়েছে, এটা আমাদের কবি কণ্ঠে বা কবি নিজে তার বয়ানে বলেছেন। কারণ আরেকটা বিষয় থাকে, এই তর্কগুলো উঠবে যে কোন কবি যদি এখন বলেন যে আমি একটি কবিতা 90 সালে গ্রন্থিত হয়েছে বঙ্গবন্ধুকে নিয়ে, কিন্তু তিনি যদি বলেন যে এই কবিতাটা আমি 75 সালে বা 76 সালে লিখেছিলাম, দেখুন আমাদের কবিদের উপর বিশ্বাস করা ছাড়া উপায় নেই। আমরা তো চ্যালেঞ্জ করতে যাব না যে আপনি তাহলে এতদিন প্রকাশ করেননি কেন, এতদিন গ্রন্থিত হয়নি কেন, এইগুলো তো করা একটা অন্য স্তর, কিন্তু আমরা বিশ্বাস করব যিনি তথ্যগুলো দেন তিনি সততার সঙ্গেই দেন, এই বিশ্বাসের ভিত্তিতেই আসলে এগোতে হবে। তো এটি কিন্তু আসলেই এপিটাপে কিন্তু প্রকাশিত হচ্ছে। এবং মিনার মনসুরের কথা একটু পরে আসবে, আরেকজন গুরুত্বপূর্ণ যোদ্ধা 75 পরবর্তী, যারা বঙ্গবন্ধু স্মৃতি, বঙ্গবন্ধু রক্ষায় যারা এই পত্রিকা, মিনার মনসুর শুধু কবিতা লেখেননি, সংগঠক সম্পাদক হিসেবেও তার যে ভূমিকা সেটি একটু পরে আসবে। এবং বঙ্গবন্ধুকে নিয়ে দ্বিতীয় কবিতা প্রথম এলেজি শিরোনামে এর পরের কবিতাটি লেখেন 1976 সালে, আমি আসাদ মান্নানে আসি। কবিতাটি প্রথম প্রকাশিত হয় অন্তরে অনির্বাণ নামক একটি বিশেষ স্মারক সংকলনে 1977 সালে। তার মানে এটি একটি প্রকাশের আমরা সোর্স পাচ্ছি। এবং এটি প্রকাশ করেছিল বাংলাদেশ পরিষদ, তথ্য বেতার মন্ত্রণালয়, সম্পাদনা করেছিলেন বাংলাদেশ পরিষদ এবং তথ্য ঢাকা, মানে এই কেন্দ্রের আর কি তৎকালীন পরিচালক জনাব তোফাজ্জল হোসেন, যিনি পরবর্তীকালে ভাষা ও সাহিত্যে একুশে পদক পান। এই কবিতার জন্য 1977 সালে 21শে ফেব্রুয়ারি শ্রেষ্ঠ তরুণ কবি হিসেবে, মানে সারা বাংলাদেশে একটি যে ইভেন্ট আয়োজিত হয় বাংলাদেশ পরিষদ সাহিত্য পুরস্কার, সেটি তিনি অর্জন করেন কবি আসাদ মান্নান। মনে রাখতে হবে বঙ্গবন্ধুকে নিয়ে লিখিত একটি কবিতা তিনি সেখানে উপস্থাপন করেন। এরপর নিহত বঙ্গবন্ধু আহত বাংলাদেশ নামক কবিতার একটি বই থেকে আমি জানতে পারি, এই বইটি আমাকে উদ্ঘাটন করতে হয়েছে এবং আমাকে সহযোগিতা করেছেন, আমি কামরুল বাহার আরিফকে স্মরণ করি, শ্রদ্ধা জানাই, রাজশাহী থেকে, মানে এই কাজে আমাকে অনেকেই অনেক জায়গা থেকে সহযোগিতা করেছেন, তো তাকে স্মরণ করি। বইটির লেখক এম রুহুল আমিন, এই লেখককে আমি চিনতাম না। নিহত বঙ্গবন্ধু শীর্ষক একটি দীর্ঘ কবিতা তিনি লেখেন 1975 সালের সেপ্টেম্বর মাসে 18 তারিখে। এবং এই গ্রন্থের ভূমিকাতেই তিনি লিখছেন যে 1975 সালে 15ই আগস্ট সকালে রেডিও খুলেই যে ঘোষণা শুনি তাতে বিস্ময়ে হতবাক হয়ে যায়। সে সময় মনের ভাব প্রকাশ করার ক্ষমতা আমার নাই। ওই বছরের সেপ্টেম্বর মাসের শেষের দিকে মনের মধ্যে একটা ভাব আসে এবং সেই সময় তিনি বঙ্গবন্ধুকে নিয়ে অনেকগুলো কবিতা লেখেন।
এবং সেই কবিতায় দীর্ঘ কবিতা, যেটির মধ্য দিয়ে তিনি বাংলাদেশে বঙ্গবন্ধুকে করেন। কিন্তু আমার এটা হচ্ছে এটাই যে, আবারও বলছি, তিনি বলছেন 1975 সালে 15ই আগস্ট জানার পর উনি লেখেন, কয়েকদিন পরেই কবিতাটি লিখছেন। কিন্তু তার যে গ্রন্থটি গ্রন্থিত হচ্ছে কবিতাটি, সেটি কিন্তু 2008 সালে প্রকাশিত হয়েছে, কাব্যগ্রন্থ, এবং কাব্যগ্রন্থের নাম, ওই কবিতা দিয়েই নাম, নিহত বঙ্গবন্ধু আহত বাংলাদেশ। তো এই সব ক্ষেত্রে যেমন আমি আবারও বললাম, আমি অবশ্যই কবির প্রতি শ্রদ্ধাশীল, পরে তিনি যেটা বলছেন সেটা তার কথা, তার বইয়ের রেফারেন্সটাই আমাকে ব্যবহার করতে হচ্ছে। তিনি তখন বা কখন লিখেছেন এই প্রশ্নটা আমার জন্য আসলে প্রযোজ্য না, মানে আমাকে কেউ যদি করে আমি উত্তর দিতে পারবো না। এরপর প্রখ্যাত সাংবাদিক কবি সন্তোষ গুপ্তের রক্তাক্ত প্রচ্ছদের কাহিনী শীর্ষক কবিতাটি 1975 সালে লেখা, কিন্তু এটি বঙ্গবন্ধু হত্যার আগে না পরে সেটির আমি দিন তারিখটা পাইনি। তবে কবিতার বক্তব্য পড়ার পরে মনে হচ্ছে যে 15ই আগস্টের পর লেখা, কারণ কবিতাটি বলছেন তিনি, একটি নামের মধ্যে উঠে আসে বাংলাদেশ, স্বপ্নের পাখির সুর, নিসর্গের কমল গান্ধার, মৃদু কণ্ঠে ভালোবাসা সাজানো বাগান, আবার কখনো সেই নাম থেকে পেয়ে গেছি মাটি ঠিকানা, দেখেছি পদ্মার বেগ, এক রাতে সবই নিহত হলো সপরিবারে। এই যে এক রাতে সবই নিহত হলো সপরিবারে, নিসর্গ, পাখি, ফুল, ভালোবাসা, নদী, নদীর নারীর গান, মানে সবই আমাদের শেষ হয়ে গেল। তো শেষ হয়ে গেল, এই জায়গায় এসে পরিষ্কার হয় যে 75-এর 15 আগস্টের পরে এই কবিতাটি লেখা। এবং বঙ্গবন্ধু হত্যার পর রচনার বিবেচনায় আরো যদি আমরা দেখি যে, একটি কথা তো বললাম যে প্রথম কামাল চৌধুরীর কথা বললাম যে জয়ধ্বনি পত্রিকায় যেটি প্রকাশিত হয়, আরো আরো কবিতার কথা আছে, আমি একটু আবার এই ক্ষেত্রে একটুখানি স্কিপ করে যাব, এবং 70 দশকের শেষ দিকে আরো কয়েকজনের কথা উল্লেখ করি। বাঙালির নৌকা কবিতাটি লেখেন কবি সাইফুল্লাহ মাহমুদ দুলাল, এবং যখন যার নাম আসছে সাইফুল মাহমুদ দুলাল ভাইয়ের কথা বলি, কবি তিনিও কিন্তু পরবর্তী সময়েও শুধু তিনিও তো তখন তো খুবই তরুণ, মানে কিশোর বয়স, বা বয়স খুবই কম, তার চেয়েও কম হয়তো। তো তখন তিনি লিখছেন যে এই কবিতাটি 77 সালে, কিন্তু তারপরে কিন্তু তার কবিতার যে জার্নি, সেখানে দেখি বঙ্গবন্ধু উপস্থিতি কিন্তু স্পষ্ট এবং খুব ধারাবাহিক। তিনি লিখছেন, একজন তরুণ, আমি আমি পারিনি হত্যার সেই প্রতিশোধ দিতে, মধ্যরাতে গাঢ় হয়ে উঠি, ছুড়ে দিই থুতু ঘৃণা, ঘুম তো আসে না কিছুতেই, আমি ঘুমোতে পারি না, মৃত্যুর অসহ্য যন্ত্রণায় কুকড়ে জড়ায় শীতে। এবং এটি কিন্তু তার গ্রন্থিত হচ্ছে 1993 সালে। বঙ্গবন্ধু হত্যার প্রতিবাদে কবি সিকান্দার আবু জাফর সম্পাদিত সমকাল পত্রিকায়, এই যে পত্রিকার কথা বারবার বলছিলাম, আচ্ছা, এই পত্রিকায় একটি বইয়ের কথা বলি, মিজানুর রহমানের আমি রাসেল বলছি, এটি একটি খুব গুরুত্বপূর্ণ, এটা হচ্ছে মুক্তিবাণী, যেটি আমরা জানি যে ওই সময় মানে সমকালের পাশাপাশি যেগুলো খুব গুরুত্বপূর্ণ ছিল, সেটি হচ্ছে মিজানুর রহমান সম্পাদিত একটি হচ্ছে সাপ্তাহিক খবর, এবং নিজামুদ্দিন আহমেদ সম্পাদিত মুক্তিবাণী, খুব দুর্দান্ত। এইগুলো পত্রিকাগুলোর কথা বলতে হয় কি জন্য, যে কবিরা কবিতা লিখছেন, কিন্তু প্রকাশ করার ঝুঁকিটাও কিন্তু খুব বড় ঝুঁকি। সেই ঝুঁকিটা কিন্তু নিচ্ছেন, কারণ একটা এস্টাবলিশমেন্ট, একটা পত্রিকা, একটা প্রতিষ্ঠান বন্ধ হয়ে গেল করা কিন্তু সরকারের জন্য, তখন যারা ক্ষমতায় তাদের জন্য কিন্তু ইজি, নানান রকম ভাবে বন্ধ করে দেওয়া যায়, তো তারা কিন্তু এই ঝুঁকিটা নিচ্ছিলেন। তো সেখানে তিনি, মানে আমি ওই যে মিজানুর রহমানের বলছি যে আমি রাসেল বলছি রচনাটি আলোড়ন তোলে, এবং 1978 সালে সাপ্তাহিক খবরে তিনি সৈয়দ আলী নওয়াব ছদ্মবেশে প্রবন্ধটি লেখেন, এবং 1978 সালেই আমি রাসেল বলছি শিরোনামে মিজানুর রহমান মিজানের নামে নোবেল পাবলিকেশন থেকে একটি গ্রন্থ প্রকাশিত হয়। এখানে প্রতিটি প্রবন্ধে বঙ্গবন্ধু ও তার পরিবারের নারী ও শিশুকে হত্যার প্রতিবাদ ও ক্ষোভ প্রকাশ করা হয়েছে। বইটি এই কারণে অবশ্যই গুরুত্বপূর্ণ একটি বই, কারণ 1978 সালে প্রকাশিত হয়েছে। এবং 1975 পরবর্তী সেই ভয়াল সময়ে আরেকজন তরুণের কথা বলি, যে সেই সময় হয়তো কিশোর হয়ে উঠছে কিনা সন্দেহ, গোলাম কিবরিয়া পিনুর কথা। তার দুটি কবিতা ছাপা হয়, শানিত রোদ্দুর শীর্ষক কবিতাটি প্রকাশিত হয় 1 মে 1977 সালে। লক্ষ্য করে দেখুন, 1 মে 1977 সালে। এবং তিনি সেই কবিতা, আচ্ছা কবিতাগুলো আমি আর পড়ে না শোনাই, আমি বরঞ্চ শুধু ফ্যাক্ট গুলো জানিয়ে যাই। এরপরে গোলাম কিবরিয়া পিনুর প্রাণবান কবিতাটি প্রকাশিত হয় 26 মার্চ 1978 সালে। এই কবিতাটি তিনি লিখছেন, 7ই মার্চের জনসভার মতন স্বাধীনতা খুঁজে খুঁজে ফিরি, নিষ্প্রাণ শিথিলের স্পর্শ পেয়ে হাই, অলিগলির মধ্যে কখনো বা ঢুকে পড়ি, চুপচাপ থাকবে বিজনে,
হুলস্থুল বেঁধে ফেলে শয়তানের সততার চোখ, যতই বা ঢোল বাজাক একাকী ওরা প্রলুব্ধ করুক ঈগল পক্ষীকে কেউ কেটে শিকারীর শুলকে বিরুদ্ধ ছায়ায়, তবু সে বেঁচে থাকে ফুলের উদ্ভিদের মতো প্রাণের বাগানে। কবরের মাটি সে তো হয়ে যায় প্রাণবান, ৭ই মার্চের জনসভার মতন স্বাধীনতা খুঁজে ফিরি। বঙ্গবন্ধুকে খুঁজে ফিরছেন একজন তরুণ কবি। এবং ১৯৭৮ সালে এটি প্রকাশিত হচ্ছে সাপ্তাহিক মুক্তিবাণী। মুক্তিবাণী কিন্তু খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। এবার আসি প্রকাশনার দিক দিয়ে, আমি একটু দ্রুত যাব। বঙ্গবন্ধু হত্যাকাণ্ডের পর আমি একটি প্রকাশনার কথা বললাম যে আমি রাসেল বলছি বলে, যেটা কিন্তু সেটি আসলে মূল আলোচনায় খুব বেশি আনিনি, কারণ সেটি মূলত কবিতার বই না। কারণ আমি আসলে আজকের আলোচনা যে আমাদের কবিতার কি কি কাজ হলো বঙ্গবন্ধু হত্যাকাণ্ডের পর, যেটা খুব দুর্দান্ত একটি কাজ বলবো, সেটি হচ্ছে এ লাশ আমরা রাখবো কোথায়, ১৯৭৮ সালে প্রকাশিত। এটি নিয়েই একটি সবিস্তারে আলোচনা করা যায়। এটি প্রতিবাদ স্বরূপ প্রথম কবিতার একটি বলবো যে পত্রিকার মতো একটা সংকলন, বঙ্গবন্ধুকে নিয়ে লিখিত কবিতা এখানে সবগুলোই। এই ঐতিহাসিক দুঃসাহসিক সংকলনের পরিকল্পনা উদ্যোগ গ্রহণ করেছিলেন তখনকার বিবেচনায়। আমরা ভাবতেই পারি এই সংকলনের পিছনে ছিলেন ওই সময়ের খুব অগ্রজ প্রতিষ্ঠিত কবি। কবিরা সবাই, আমি আগেও বলছি, তারা জীবিত, কিন্তু না, আলতাফ আলী হাসু, যাদেরকে এখন কেউ চিনবেন না, আব্দুল আজিজ, তারাই কিন্তু এই বইটার উদ্যোক্তা। বইটি সাম্প্রতিক সংস্করণের ভূমিকায়, যে বইটি পাঠক সমাবেশ থেকে নতুন ভাবে বের হয়েছে, আমিনুল ইসলাম বেদু জানাচ্ছেন, হঠাৎ আলোর ঝলকানির মতো একটি তরুণ এসে আমাকে বাসুস অফিসে বলল, আপনি আমাকে চিনেন না, আমি আইন শাস্ত্রে লেখাপড়া করি। আমরা কজন ঠিক করেছি আমরা বঙ্গবন্ধুর একটি ছোট্ট কবিতার সংকলন বের করে বঙ্গবন্ধুর হত্যার প্রতিবাদ করব। তারই উদ্যোগে ঢাকা বিশ্ববিদ্যালয়ে একটি ক্লাস কক্ষে কয়েকজন কবি বসেন। কারা বসেন? আচ্ছা, কল এসছে, আমি কলটা ক্যান্সেল করি। আচ্ছা, এবং সেদিন বৈঠকে কারা ছিলেন? বেদু জানাচ্ছেন, দিলোয়ার, হায়াত মাহমুদ, আমরা যাকে ভাষাবিদ, প্রাবন্ধিক, গবেষক হায়াত মাহমুদ, অধ্যাপক রাহাত খান, কথা সাহিত্যিক, মাসুদ চৌধুরী, ফরিদুর রহমান বাবুল। আমি অনেককে কিন্তু ব্যক্তিগতভাবে মানে তার লেখালেখির পরিচয় অনেক নিজেও জানি না। সুকুমার বড়ুয়া আমরা চিনি, মোহাম্মদ মোস্তফা, মাহমুদুল হক, নির্মলেন্দু গুণ, তুষার কর, মোহাম্মদ রফিক, আব্দুল আজিজ, শান্তিময় বিশ্বাস, আক্তার হোসেন, এই যে আক্তার হোসেনের নাম কিন্তু চলে আসছে, বিষ্ণুদেব চৌধুরী, জিয়াউদ্দিন আহমদ, জাহিদুল হকের কথা বারবার আসছে এর আগেও, ইউসুফ আলী এটম, সিরাজুল ফরিদ, ফজলুল হক সরকার, মহাদেব শাহ কিন্তু তার ডেডিকেশন আমরা জানি, জাফর ওয়াজেদ, লুৎফর রহমান রিটন কিন্তু তখন খুবই আমরা বুঝতে পারি সবার অনুমিত। তিনিও কিন্তু তখন তার ছড়ার মধ্যে দিয়ে প্রতিবাদ করছেন। নূর উদ্দিন শেখ, ওয়াহিদ রেজা, কামাল চৌধুরীর কথা আমরা জানি, খালেক বিন জয়নুদ্দিন, এরা সকল একটি করে কবিতা লিখে দেন। এবং এলাশ আমরা রাখবো কোথায় শিরোনামে সোহানুজ্জামানের প্রকাশিত গদ্য থেকে আমরা জানতে পারি, আরেকজনের গদ্য থেকে, যে রাহাত খান, মাসুদ চৌধুরী সঙ্গে আমি নামগুলো একটু করে যাই। আচ্ছা, কারা কারা কে কিভাবে কবিতা সংগ্রহ করে দিয়েছিলেন এটি এই মুহূর্তে গুরুত্বপূর্ণ না। তখন অনেক প্রতিবাদী লেখা ছাপার ক্ষেত্রে ছদ্মনাম ব্যবহার করলেও আমরা দেখবো যে এই সংকলনের লেখকদের জন্য ছদ্মনাম ব্যবহার করা যাবে না বলে স্পষ্টভাবে জানিয়ে দেন আব্দুল আজিজ। দেখেন, ছদ্মনাম দিতে দিলে অনেক হয়তো কবি এগিয়ে আসেন, কিন্তু ওনারা স্পষ্ট করে বলে দিচ্ছেন যে ছদ্মনামে লেখা যাবে না। ফলে কিন্তু অনেকে লেখা দিতে পারেননি। এবং ফজলুল হক চাকরি হারাবার ভয়ে ছদ্মনাম ব্যবহার করতে চাইলে তার লেখা না ছাপা হবে না বলে জানানো হয়। পরে তিনি ঝুঁকি নেন, কিন্তু তিনি প্রথমে বলেন যে না, ঠিক আছে, আমার নাম ছদ্মনাম ব্যবহার করেন, সরকারি চাকরি করেন, কিন্তু পরে ঝুঁকি নিয়ে কিন্তু তার কবিতাটি কিন্তু প্রকাশিত হচ্ছে। এবং সংকলন প্রকাশের অর্থের প্রায় সম্পূর্ণটাই দিয়েছিলেন আব্দুল আজিজ। শেষ দিকে অর্থের টানাটানির সময় সিরাজুল ফরিদ ধার করে কিছু টাকা দেন এবং দৈনিক সংবাদের অফিস ও প্রেস ব্যবহার করেছিলেন তারা, উদ্যোক্তারা। তবে এককভাবে কোনো প্রেস থেকে সংকলন ছাপা সম্ভব হয়, সেটা গোপনীয়তার জন্য। এইভাবে মানে এই একটি সংকলন, ঐতিহাসিক সংকলন, এই সংকলনটা নিয়ে আমার এখানে দীর্ঘ কথা আছে। আমি একটু যারা কবিতা লিখলেন, কি ধরনের কবিতা লিখলেন সেগুলো এখানে ছিল, আমি একটু টেনে যাচ্ছি আর কি। আচ্ছা, আরেকটি কথা বল, এলাশ আমরা রাখবো কোথায় নামটি কিন্তু নেওয়া শামসুর রহমানের কবিতা থেকে, যেটি 1969 সালের গণ অভ্যুত্থানের প্রেক্ষাপটে রচিত। এই এটা কিন্তু ভুল করে, এই লাশ আমরা রাখবো কোথায় অনেক সময় বঙ্গবন্ধুর
কবিতা সংকলনে বঙ্গবন্ধুকে নিয়ে লিখিত কবিতার মধ্যে কিন্তু এটাকে রাখা হয়েছে। কেউ কেউ ভেবেছেন যে শামসুর রহমান ৭৫ পরে বঙ্গবন্ধুকে নিয়ে কবিতাটি লেখা, আসলে কিন্তু তা না। এরপর আমরা অন্য একটি সংকলনে চলে যাই, কারণ এই সংকলনটি নিয়ে আমি দীর্ঘ কথা বলতে পারতাম, সেটি আজকে সময় আমাকে পারমিট করছে না। এরপর চলে যায় ছোট্ট একটি কথা, যে এপিটাফ যেটির কথা বলছিলাম, যে আসাদ মান্নান বলছেন তার একটি কবিতার অংশ বিশেষ ছাপা হয়েছে বা তার কবিতাটি ছাপা হয়েছে, সেটি হলো ১৯৭৮ সালে। ১৯৭৮ সালে ১৫ই আগস্ট চট্টগ্রাম থেকে প্রকাশিত হয় এপিটাফে বঙ্গবন্ধু এপিটাফ পত্রিকা, এবং বঙ্গবন্ধুর ৩য় শাহাদাত বার্ষিকী সংখ্যা। শোককে শক্তিতে পরিণত করার অভিযাত্রা এক। তখনই কিন্তু আমরা কিন্তু এখনকার স্লোগান, এবারও সম্ভবত জাতীয় স্লোগান, যে শোক এবং শক্তি একসঙ্গে মিলিয়ে, তখনই কিন্তু এটা বলা হচ্ছে যে শোককে শক্তিতে পরিণত করার অভিযাত্রা এক। এবং সম্পাদনায় ছিলেন মিনার মনসুর এবং দিলওয়ার চৌধুরী, দুজনকেই খুব শ্রদ্ধা জানাই। কার্টিস পেপারে তখনকার কাঠের ব্লকে মুদ্রিত বঙ্গবন্ধুর ছবির উপরে, আমার কাছে এই ছবিগুলো ছিল প্রচ্ছদে, যেগুলোর কথা বলছি আমি, এই জন্য কাকাভাইকে বলছিলাম যে কোনোভাবে যদি ছবিগুলো ইনসার্ট করে দেখানো যেত, এই যেমন এপিটাফের ছবিটা, যে কাঠের উপরে বঙ্গবন্ধু সুনির্বাচিত বাণী দিয়ে আর কি এটা করা, খুবই ইন্টারেস্টিং। এরপরে যেটা আরেকটি সংকলন ১৯৭৯ সালে, পৃথিবীর কাছে নোটিশ, প্রায় কাছাকাছি ১৯৭৯ সালে ২১শে ফেব্রুয়ারি প্রকাশিত হয় এই পৃথিবীর কাছে নোটিশ। নারায়ণগঞ্জের কজন তরুণ কবি গোপনে একত্রিত হয়ে এটি এই সংকলনটি করে। এখান থেকে ড্যাফোডিল নামে একটি সাহিত্য পত্রিকা প্রকাশিত হচ্ছিল। ড্যাফোডিল এই যে গ্রুপ, তারা দল বেঁধে কাজটি করে, এবং এই সংকলনের ৪র্থ প্রচ্ছদে প্রকাশনা ভূমিকা সম্পর্কে যেটি উল্লেখ করা হয়, যেটি মানে ভূমিকা সম্পর্কে যেটি উল্লেখ করা হয়, যে মুজিব বাঙালি জাতিসত্তার গভীর স্পন্দন, স্বাধীনতার ইতিহাসে চিরন্তন গৌরব গাথা, তার তার রেখে যাওয়া প্রেম আমাদের সমুদ্র সাহস, এই সাহস দিয়ে আমরা পৃথিবীর কাছে নোটিশ প্রত্যাঘাত হানি। দেখুন লক্ষ্য করে যে তখন তো কঠিন, কিন্তু মুজিব থেকে সাহস নিয়েই তারা বলছে যে আমরা এই সাহসটা তার কাছে দিয়ে নিয়েই পৃথিবীর কাছে নোটিশ পাঠাচ্ছি। এবং এখানে আমরা শুধু দেখবো যে এখানে আসলে কারা লিখছে। মোট ২৭ জন কবির কবিতা এই সংকলনের স্থান পায়। শুরুতে ছাপা হয় অন্নদা শঙ্কর রায়ের একটি কবিতা, সেই কবিতাটি হচ্ছে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান স্মরণে, এই কবিতাটির নামই। এই কবিতায় তিনি লিখেছেন, যেটি আমরা আগে তার বিখ্যাত কবিতার কথা জানি। এখন কিন্তু আগেরটা লিখেছিলেন মানে মুক্তিযুদ্ধের সময়, মানে ওই কবিতাটি কখন লেখায় নিয়ে খুব মতভেদ আছে, কারণ এই অন্নদা শঙ্কর রায় যে যতকাল রবে পদ্মা মেঘনা, ওইটি মুক্তিযুদ্ধের সময়, বা আমি একটা জায়গায় জানতে পারছি যে ১৭ই এপ্রিল সরকার গঠনের পর তিনি একবার মেহেরপুরে এসেছিলেন, মুজিবের সঙ্গে দেখা হয়নি, তিনি ঘুরে গেছেন, তারপর তিনি আন্দোলিত হয়ে লিখেছেন এটি। কিন্তু তারপরও অনেকগুলো বিষয় আছে, এবং এটি নিয়ে কামাল চৌধুরীর একটি লেখা আছে এই যে এই কবিতাটি নিয়ে। তার মধ্যে দুটো বিষয় খুব গুরুত্বপূর্ণ, যেটি আমারও একটি অংশ আছে, আলোচনায় যাচ্ছি না, আমরা একটু ছুঁয়ে যাচ্ছি, যে আমরা যতকাল যতদিন এভাবে আমরা শব্দগুলোকে ব্যবহার করি, সব দুই রকমই। তো কামাল চৌধুরীর ওই প্রবন্ধটি খুব চমৎকার, খুব সমৃদ্ধ, যেখানে তিনি যতবার কবিতাটি প্রকাশিত হয়েছে, যে অন্নদা শঙ্কর রায় বেঁচে থাকতেন, তার শ্রেষ্ঠ কবিতায় হোক, কবিতা সমগ্র হোক, বা তার সময় তার দৃষ্টিগোচর হবে এরকম সংকলনে, সেখানেও যে নানাভাবে এসছে সেগুলো তিনি দেখিয়ে একটু চেষ্টা করছেন, উদ্ঘাটন করার চেষ্টা করছেন, যেটি মূল পাঠ আসলে কি হতে পারে, কারণ একটি বিভ্রান্তি কবিতার কয়েক জায়গায় আছে। তো সেটিতে আমি এই প্রসঙ্গে যাচ্ছি না, কিন্তু এটি আসছে ৭৫-এর পরে। অন্নদা শঙ্কর রায় লিখছেন কি, নরহত্যা মহাপাপ, তার চেয়ে পাপ আরো বড়, যদি তারা তার পুত্র সম বিশ্বাস ভাজন। কারা হত্যা করলো? পুত্র সম বিশ্বাস ভাজন। জাতির যত জনক যিনি, অতর্কিতে তারই নিধন সবংশে হলে সেই পাপ আরো গুরুতর। বাংলাদেশ বাংলাদেশ, থেকো নাকো নীরব দর্শক, ধিক্কারে মুখর হও, হাত ধুয়ে এড়াও নরক। দেখুন, যে প্রতিবাদী সংকলনের জন্য কবিতাটি তিনি দিচ্ছেন, যথার্থ কবিতা। এবং এখানেই কবি নির্মলানন্দ গুণ তার সিন্দাবাদ কবিতাটি প্রকাশিত হয়েছে। আমি আর কবিতাগুলো এখন পড়ছি না। কবি মহাদেব সাহার কবিতা প্রকাশিত হচ্ছে, কবি কথাশিল্পী রাহাত খানের কবিতা প্রকাশিত হচ্ছে, কবি ওয়াহিদ রেজার কবিতা প্রকাশিত হচ্ছে, কবি ইউসুফ পাশা তার কবিতা প্রকাশিত হচ্ছে, কবি মোহাম্মদ রফিকের খুব ভালো কবিতা, একটি বিখ্যাত কবিতা ব্যাঘ্র বিষয়ক, তার সেটি প্রকাশিত হচ্ছে। কবি হালিম আজাদেরও কিন্তু অনেকগুলো কবিতা পরে আমরা পাচ্ছি। হালিম আজাদের কবিতা প্রকাশিত হচ্ছে, কবি বজলুর রায়হান তার কবিতা প্রকাশিত হচ্ছে, কবি বাকিবিল্লাহ তার কবিতা যাচ্ছে, কবি নজরুল ইসলাম, কবি মনীন্দ্র ঘটক, কথাশিল্পী ইউসুফ আলী আটম, কবি রফিউর রাব্বি এবং কবি নাহিদ আজাদ,
সংকলনে আরো লিখছেন কবি আব্দুল হান্নান, শিখা চৌধুরী, আনিসুর রহমান, শামীমা বেগম, সাইফুল মাহমুদ দুলাল, গৌতম সরকার, মেহেদি ইকবাল, অশোক গুহ, ফজলুল বারী, মোহাম্মদ আসাদুজ্জামান, নিরঞ্জন নাইব, নিরু এবং স্বপন দেব। দেখুন অনেক কবিদের অস্তিত্ব কিন্তু এখন আপনারা পাবেন না। কিন্তু আমার কথা হচ্ছে যে এই যে কনটেক্সটটা ধরে আমরা এখন আলোচনা করছি, এবং এই কনটেক্সটের কারণে আমি মনে করি যে তারা আমাদের কাছে যথেষ্ট শ্রদ্ধার দাবিদার, শ্রদ্ধা তাদেরকে করা উচিত আমাদের। পৃথিবীর কাছে নোটিশ এই সংকলনটি আমি বঙ্গবন্ধু 7ই মার্চের ভাষণের প্রেক্ষাপটে একটা ফটোগ্রাফ ব্যবহার করার তথ্যে, এবং এখানে প্রকাশকের কোনো ঠিকানা দেওয়া হয়নি, কারণ আপনারা বুঝতেই পারছেন। এবং আগেরটাও বললাম এলাস আমরা রাখবো কোথায়, সেটা কিন্তু বইটা যদি এখনো কেউ দেখেন নতুন করে দেখার সুযোগ হবে। আমার পুরোনোটাও দেখার সৌভাগ্য হয়েছে, যেটা সেই সময় প্রকাশিত, আর পরবর্তীতে যেটা হয়েছে পাঠক সমাবেশে যদি আপনারা যান, খুব পাতলা, দেখবেন কোনো কিছু নেই সেখানে আসলে। কারা কি করলো, যে ইতিহাসটা আমরা জানছি পরে তাদের বয়ান থেকে জানছি, কারণ সেটা তখন সহজ ছিল না। মনে হচ্ছে একটা গেরিলা যুদ্ধের মতো হচ্ছে। বঙ্গবন্ধুকে নিয়ে কবিতা লেখা মনে হচ্ছে যেন সেই পাকিস্তান সময় একটা স্বাধীনতা চেয়ে আন্দোলন করার চেয়ে কঠিন হয়ে দাঁড়াচ্ছে তখন যেন। এরপরে আরেকটি গুরুত্বপূর্ণ সংকলন, আমি খুব গুছিয়ে আসছি দ্রুতই, শেখ মুজিব একটি লাল গোলাপ, চট্টগ্রাম থেকে প্রকাশিত, গ্রন্থাকারে প্রকাশিত, এবং এটি যদি গ্রন্থ বিবেচনা করি তাহলে কিন্তু এটি প্রথম সংকলন, মানে গ্রন্থ আকারে, পত্রিকা বা এরকম না, এটি একটি বই আকারে প্রকাশিত হয়, শেখ মুজিব একটি লাল গোলাপ। এবং এটির সম্পাদক ছিলেন, আবারও আমি স্মরণ করছি, কবি মিনার মনসুর এবং দিলওয়ার চৌধুরী। সংকলনটির জন্য লেখকরা প্রত্যেকের কাছ থেকে নতুন লেখা লিখিয়ে নেন, এবং লেখক তার তালিকায় যদি আমি শুধু বলি কারা ছিলেন, দেখেন, ডক্টর মজহারুল ইসলাম, ডক্টর আব্দুল মতিন চৌধুরী, কবির চৌধুরী, কবি চৌধুরী কিন্তু কবিতা লিখছেন বঙ্গবন্ধুকে দিয়ে, ইসমাইল মোহাম্মদ, সন্তোষ গুপ্ত, তার আগেও কবিতা আমরা পেয়েছি, চির দিবসের মেঘখনিকের এই শিরোনামে, অন্নদাশঙ্কর রায়, সুনীল গঙ্গোপাধ্যায়, সুনীল গঙ্গোপাধ্যায় কিন্তু এখানে আরেকটি কবিতা আমরা পাচ্ছি, আসাদ চৌধুরী, নির্মলেন্দু গুণ, মহাদেব শাহ, জাহিদুল হক, অমর আলী, সাদাত বুলবুল, ফজলুল হক সরকার, শামসুল আলম সাইদ, খালিদা হাসান, কামাল চৌধুরী, মিনার মনসুর, রুদ্র মোহাম্মদ শহীদুল্লাহ, আফসার হাবিব, জাফর ওয়াজেদ, দিলওয়ার চৌধুরী, আলমগীর রেজা চৌধুরী, আরো তরুণরা চলে আসছেন, আলমগীর রেজা চৌধুরী, হারুন রশিদ, নাজিম হাসান, সুজাউদ্দিন কায়সার, বিনতা শাহিন, সঞ্জীব বড়ুয়া, রবীন্দ্রনাথ অধিকারী, ইকবাল করিম, স্বপন দত্ত, শিশির দত্ত, খোরশেদ আলম সুজন, ইসমাইল খান, জমির চৌধুরী। এবং এই সংকলনটি দেখবেন যে এখানে আমাদের অনেক ক্রমেই, মানে যত সময় আসছে তত কিন্তু আমাদের মেইনস্ট্রিমে যারা চিহ্নিত কবি তারা কিন্তু যুক্ত হচ্ছেন পর্যায়ক্রমে। কিন্তু সাহসটা কিন্তু আমরা লক্ষ্য করব একেবারেই তরুণদের হাত ধরে, যারা প্রতিবাদের ভাষা হিসেবে কবিতাটাকে গ্রহণ করছেন। ফলে তাদের কবিতার, এখন অনেকেই বলেন, এই তর্ক বিতর্কে যান যে বঙ্গবন্ধুকে নিয়ে যে কবিতা লেখা হচ্ছে সেই কবিতাগুলো দুর্বল কবিতা ধরুন, কিন্তু এই প্রশ্ন করার আগে তাদের বোঝা উচিত যে এই কবিতার কনটেক্সটটা কি, মহত্বটা কোন জায়গায়, এবং সবসময় কবিতার শিল্প দিয়েই বিচার করতে হবে এই রকম আলোচনাও কিন্তু সবসময় খাটে না। এরপর আসি কবিতায় বঙ্গবন্ধু, কারণ প্রত্যেকটা টেস্টের একটা ওই হিস্ট্রিক্যাল পার্ট আছে। এটা অনেকেই ভাবতে পারেন তাহলে কবিতা হলো না, তাহলে সেটা কি হলো? তাহলে সেটা একটা হিস্ট্রিক্যাল ইতিহাসের অংশ হতে পারে। এবং আমরা সাহিত্যকে এখন একবিংশ শতকে এসে আর আর্ট ফর আর্টস সেক দেখা হয় না, সাহিত্য এখন ইন্টারন্যাশনালি পার্ট হচ্ছে কালচারাল স্টাডিজ এর একটা অংশ। কালচারাল স্টাডিজ, জেন্ডার স্টাডিজ, পলিটিক্যাল অ্যানালিসিস, যে কোনো জায়গায়, ইকোনমিক্যাল যে কোনো জায়গায় থেকে, অনেক জায়গা থেকে সাহিত্য স্টাডি করা যায়। এরপর আসি শেষ দিকে একেবারে, আমি কবিতায় বঙ্গবন্ধু 1983 সালে, আমার ইচ্ছা ছিল 80 সালেই ক্লোজ করা, 83 সালের এটির কথা বলি, এটি খুব গুরুত্বপূর্ণ একটি সংকলন। এবং কবিতায় বঙ্গবন্ধু শীর্ষক সংকলনটি 1983 সালে প্রকাশিত হয়। আচ্ছা, আরেকটি কথা বলতে ভুলে গেছি, যে শেখ মুজিব একটি লাল গোলাপ, যে কথা বললাম মিনার মনসুর এবং দিলওয়ার চৌধুরীর সম্পাদনায়, সেটি কিন্তু বাংলা একাডেমি থেকে পুনর্মুদ্রিত হয়েছে। ফলে দুটো ঐতিহাসিক সংকলন একটি পাঠক সমাবেশে পাবে, আর এটি কিন্তু বাংলা একাডেমি থেকে অনেকটা সেইভাবেই কিন্তু নতুন ভাবে এসছে, নতুন সংস্করণ। ফলে বাংলা একাডেমি থেকে আমি বলবো এই ধরনের ঐতিহাসিক সংকলন আমাদের সংগ্রহে থাকা উচিত। এরপর আসি যেটা বলছিলাম, যে কবিতায় বঙ্গবন্ধু, এটি সম্পাদনা করে সিদ্দিকুর রহমান, প্রকাশ করে প্রাচীন প্রকাশনী। এই প্রকাশনী আছেন কিনা, টিকে আছে কিনা খোকা ভাই বলতে পারবেন, প্রাচীন প্রকাশনী। প্রকাশক সৈয়দ মীরা সিরাজ। বইটি উৎসর্গ করা হয় বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা ও শেখ রেহানাকে। এবং এখানে লিখছেন কারা? জসিমউদ্দিন, সিকান্দার আবু জাফর, হাসান হাফিজুর রহমান, শামসুর রহমান। এবার কিন্তু আমরা দৃশ্যপটে শামসুর রহমানকে পেয়ে গেলাম। হ্যাঁ, নির্মলেন্দু গুণ, আসাদ চৌধুরী, মহাদেব শাহ, দিলওয়ার
এবং জাহিদুল হক, শিহাব সরকার, বজলুল হক সরকার, ত্রিদীপ দস্তিদার তিনি আগেও লিখেছেন, আবিদ আজাদ, মোকাদ্দাস হোসেন, সুফি আব্দুল্লাহ মামুন, খালেদা এদিব চৌধুরী তিনিও লিখেছেন, রায়হানুল ইসলাম, শামসুন নাহার ফারুক, শরীফ আফজাল, এদের কবিতা নিয়ে সংকলনটি প্রকাশিত হয়। এবং এখানে নির্মলানন্দ গুণ এবং মহাদেব শাহর অনেকগুলো গুচ্ছ কবিতা প্রকাশিত হয় সংকলনে। এবং শামসুর রহমানের আমাদের মৃত্যু আসে কবিতাটি প্রত্যক্ষভাবে বঙ্গবন্ধুকে নিয়ে লেখা নয়। এখানে শামসুর রহমানের যে একাধিক কবিতা আছে সেটি বঙ্গবন্ধুকে নিয়ে প্রত্যক্ষভাবে নয়, তবে দ্বিতীয় কবিতাটি এরপরও কবিতা শিরোনাম, সেখানে মুক্তিযুদ্ধের প্রেক্ষাপটে, এবং সেটিও মানে মুক্তিযুদ্ধের প্রেক্ষাপটে নাকি বঙ্গবন্ধু হত্যার প্রেক্ষাপটে স্পষ্ট না। মানে আমি কবিতাটি নিজে পড়তে গিয়ে ঠিক বঙ্গবন্ধুকে এইভাবে পাইনি, যে শামসুর রহমানের যে দুটো কবিতা এখানে স্থান পাওয়া হয়েছে। এবং এরপরও কবিতা শামসুর রহমান যেমন লিখছেন, এরপরও আর কজন থাকবে টিকে, কজন পারবে মৃত্যুকে দিতে ফাঁকি, বিশ্বস্ত জন দেশে দেশে নেই আর বাকি, একই হত্যার তাণ্ডব চৌদিকে। তো এই কবিতাটি ধরে নেওয়া যায়, কারণ এটি নানান ভাবে ব্যাখ্যা করা যায় যে বুদ্ধিজীবী হত্যার পরে হতে পারে, আমি নির্দিষ্ট করে ডেট পাইনি কবিতাটি। এরকম করে কবিতাগুলো আমি আর পরবর্তী কবিতাগুলো শোনাচ্ছি না, এরপর আমি দ্রুত চলে যাচ্ছি। আচ্ছা, একটুখানি ইয়ের তথ্যটা দিয়ে নিই। খোকা ভাই আর কয় মিনিট সময় দিতে পারবেন আমাকে? তো 10 মিনিট 10 মিনিট, হ্যাঁ 5 মিনিট, 5-7 মিনিট পান। হ্যাঁ 5-7 মিনিট। আচ্ছা, তাহলে আমি একটু বলে যাই জাস্ট, যে প্রথম যে গল্পটির কথা আমরা বলি, আবুল ফজল মৃতের আত্মহত্যা, 15ই আগস্ট তিনি গল্পটি লেখেন। আমরা কবিতার কথা বলছিলাম, এটা কথা প্রসঙ্গে একটু বলে গেলাম আর কি। এবং কাছাকাছি সময় তিনি আরো দুটো গল্প লেখেন আবুল ফজল, এবং তার প্রথম গান লেখেন সেটি তিনি কামাল চৌধুরী লেখেন, এবং নাট্য ব্যক্তিত্ব লিয়াকত আলী লাকি তারা যৌথভাবে এই গানগুলো পরিবেশনা করেন। এবং 1975 সালের শেষ দিকে এই গানগুলোর কথা বলছি, এবং লিয়াকত আলীর মানে লাকির সুরে বঙ্গবন্ধুকে নিয়ে লেখা আগের বেশ কিছু কবিতা, যেটা কামাল চৌধুরীর লেখা কবিতাও তিনি গানের কণ্ঠ দেন, মানে কণ্ঠে তোলেন, এবং সিডি আকারে প্রকাশিত হয় সেই সময়। তো এরকম সঙ্গীতের মধ্য দিয়ে একটা আন্দোলন তখন কিন্তু হয়েছে, এবং সেই আন্দোলনে আবার যুক্ত হচ্ছেন কিন্তু লিয়াকত আলী লাকি। তো এই মানুষগুলোকে আমরা এখন একভাবে চিনি, তাদের একটি বড় ভূমিকা ছিল সেই সময়। এবং যদি বলি আচ্ছা, গানের কথা বলতে গেলে আরো অনেক প্রসঙ্গ আসবে, কলকাতার প্রসঙ্গ আসবে, সেগুলো আমি একটু অ্যাভয়েড মানে সময়ের অভাবে আমি যাচ্ছি না। কিন্তু খুব মজার মজার অনেক তথ্য ছিল, যে কিভাবে গৌরী প্রসন্ন তার গানটি লিখলেন, কিভাবে ইনভলভ হলো, এইগুলো আমি খুব লোভ হচ্ছে কিন্তু আমি এড়িয়ে যাচ্ছি। আচ্ছা, 75 পরবর্তী বিদেশি কবিতা, এই জায়গাটা আমি বলে শেষ করি। বঙ্গবন্ধু হত্যার পর দেশের বেশ কয়েকজন খ্যাতিমার কথা আমি তো বললাম, যে বেলুচিস্তানের প্রথম সারির কবি মীর গুল খান নাসির বঙ্গবন্ধু হত্যাকাণ্ডের 14 দিন পর, গুরুত্বপূর্ণ, 1975 সালে 29 আগস্ট কারাগারে বসে তিনি কবিতাটি লেখেন। গুল খান নিজে ন্যাপের রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন এবং নিজ জনগোষ্ঠীর স্বাধীনতার পক্ষে সোচ্চার থাকায় তিনি কারাগারে থাকেন। এ সময় লেখেন শিরোনামহীন কবিতাটি, রিজওয়ান উল আলমের অনুবাদে। আচ্ছা, অনুবাদে আমি কবিতাটি পড়ে আপনাদের আর শোনাচ্ছি না, বঙ্গবন্ধুকে নিয়ে কবিতা। এরপরে চলে যায়, শোনাতে পারেন মুজাফফর, ওই কবিতাটা শোনাতে পারেন। আচ্ছা, উনি বঙ্গবন্ধুকে নিয়ে যে কবিতাটি লিখছেন, ভোর কোথায়, চিৎকার, ক্রন্দন আর শশব্যস্ত আহ্বানের মধ্যে উল্লাস করছে অন্ধ জনতা, ওরা বলে এখন ভোর, কিন্তু জীবন পানে তাকিয়ে আমি দেখি রাত্রি ঘোর অমানিসা, বিদ্যুৎ চমকানো আর বজ্রপাতে মনে হয় দূরে বৃষ্টি হচ্ছে, কিন্তু বাতাসে বৃষ্টির নাম গন্ধ নেই, রক্তের ধারা বইছে প্রবল, হে নির্বোধের দল, কোথায় উজ্জ্বল প্রভাত, এখানে এখনো ক্ষুব্ধ রাত, এজিদ রূপী সাম্রাজ্যবাদীরা এখনো চূর্ণ করছে সাহসী দেশপ্রেমিকের হার, জনবহুল চিত্রময় বাংলাদেশে আবারও রক্তের ঝড়, সাম্রাজ্যবাদের দালালেরা আবারও জ্বালিয়ে দিচ্ছে গ্রাম নগর, মহান দেশপ্রেমিক মুজিব নিজ রক্তের সাগরে শায়িত, সাম্রাজ্যবাদের অভিশপ্ত সেবাদাসেরা তাকে রক্তের জামা পরিয়ে দিয়েছে এবং বিদ্ধ করেছে বুলেটে, এজিদের বিরুদ্ধে হোসেনের কাহিনীর পুনরাবৃত্তি, হে সাহসী কমরেড, এজিদ থেকে সতর্ক হও, তোমরা যদি ঐক্যবদ্ধ হও পরাস্ত হবে তারা, তাদের মুখ তাদেরই, কিন্তু জবান সাম্রাজ্যবাদীদের, সেবাদাসেরা ব্যর্থ হয়েছে এবং তাদের পকেট স্ফীতকায়, এবং সাহসী দেশপ্রেমিকদের খতম করে দিতে সাম্রাজ্যবাদীদের কাছ থেকে যোগান আসতেই থাকবে, তারা পাঠাবে ভাড়াটে লোক ও অস্ত্র,
এই কাপুরুষদের কোনো দয়ামায়া নেই, এদের কারণে বিশ্ব এখন ঘোর অন্ধকার। মুক্তির শিখা কোথাও জ্বলে উঠলে এরা তা নিভিয়ে দেয় দ্রুত। বঙ্গবন্ধু মুজিব সপরিবারে নিহত ওদের হাতে, আবারও স্বাধীনতার পতাকা অর্ধনমিত। আরো দীর্ঘ কবিতা, আমি আর যাচ্ছি না। এই কবিতাটি প্রথম আলোয় আমি থেকে নিয়েছি, এবং এই কবিতাটি অনুবাদের নাম বলা প্রয়োজন। রিজওয়ান উল আলম অনুবাদ করেছেন, কারণ খুব চমৎকার অনুবাদ করেছেন। এবং বঙ্গবন্ধু হত্যার প্রতি উত্তরে সম্ভবত 70 দশকের শেষ দিকে মণিপুরের অন্যতম শীর্ষ কবি অ্যালাঙ্গম নীলকান্ত শেখ মুজিব মহাপ্রয়াণে শীর্ষক দীর্ঘ একটি কবিতা লেখেন, যা তার তীর্থযাত্রা 1985 সালে গ্রন্থিত হয় এই শিরোনামের বইয়ে। এবং এই গ্রন্থের জন্যই তিনি 1987 সালে ভারতের সাহিত্য একাডেমি পুরস্কার অর্জন করেন কেন্দ্রীয়। এটা কিন্তু একটা বড় ব্যাপার। এবং সেই বইয়ে কিন্তু শেখ মুজিব মহাপ্রয়াণে এই কবিতাটি আছে। এবং সেই কবিতায় তিনি লিখছেন কি? তিনি লিখছেন, হে বঙ্গবন্ধু, নিষ্ঠুর বুলেটের আঘাতে নিহত হয়েছে শুনে পেরিয়েছি আমি এক অস্থির সময়। খোলা জানালা দিয়ে সুদূর আকাশের দিকে পলকহীন তাকিয়ে থেকেছে উত্তরহীন এক প্রশ্ন নিয়ে। বিন্দু বিন্দু রক্ত দিয়ে গড়ে তুলেছিলে স্বদেশ তোমার, কিন্তু এ কোন প্রতিদান পেলে তুমি? এটি অনুবাদ করেছেন একে সেরাম। এবং আচ্ছা, এটা একটা মজার আরেকটা জিনিস বলি যে গান্ধীকে নিয়ে অরুণ মিত্র একটি কবিতা লেখেন। হ্যাঁ, কবিতাটি দুটো লাইন হচ্ছে এটাই যে আজকের দিন যদি ব্যর্থ হয় তাহলে আছে কাল, 100 গান্ধী যদি মিথ্যে হয় তবুও থাকে সত্য। আচ্ছা, আজকের দিন যদি ব্যর্থ হয় তাহলে আছে কাল, 100 গান্ধী যদি মিথ্যে হয় তবুও থাকে সত্য। এবার বঙ্গবন্ধু হত্যাকাণ্ডের পর এই পংক্তিতে গান্ধীর স্থানে মুজিব বসিয়ে শঙ্খ ঘোষ আবার কবিতাটি তিনি বলছেন, আজকের দিন যদি ব্যর্থ হয় তাহলে আছে কাল, 100 মুজিব যদি মিথ্যে হয় তবুও থাকে সত্য। মানে আজকের আলোচনা আসলে এরপর কথা থাকে না, কিন্তু আমি কথা বলতেও চাই না, কিন্তু একটা কথা শুধু বলি যে অনেকগুলো কবিদের কথা বলি একটু। সুফিয়া কামাল, শামসুর রহমান, সৈয়দ শামসুল হক, আব্দুল গাফফার চৌধুরী, কবির চৌধুরী, জিল্লুর রহমান সিদ্দিকী, বেবি মওদুদ, বেলাল চৌধুরী, দুর্দান্ত কবিতা একটা বেলাল চৌধুরী আছেন, রফিক আজাদ, কায়সুল হক, শহীদ কাদরির খুব চমৎকার, হুমায়ুন আজাদ, অজয় দাস, অসীম সাহা, রবিউল হুসাইন, আবু বকর সিদ্দিক, আসাদ চৌধুরী, আনোয়ারা সৈয়দ হক, দাউদ হায়দার, নূর আলম লেলিন, হাবিবুল্লাহ সিরাজি, আবুল হোসেন, হাসান হাফিজুর রহমান, মঞ্জুরে মওলা, কাজী রোজি, আসাদ মান্নান, মোহাম্মদ সামাদ, রুবি রহমান, শিকদার আমিনুল হক, শিহাব সরকার, আক্তার হোসেন, রবীন্দ্র গোপ, আবিদ আনোয়ার, নাসির আহমেদ, আসলাম সানি। এবং মানে আমি বলতে চাচ্ছি যে যাদের কবিতা পর আমি অনেকের এর মধ্যে বললাম, অনেকের হয়তো বলতে পারলাম না, কিন্তু খুব চমৎকার কবিতা আরো অনেক কবিরা লিখছেন সেই হিসেবে। এবং অনেক কবির নাম বাদ পড়ে যাবে, যেন আমাকে আবার কেউ পরদিন ফেসবুকে বা ইনবক্সে কোথাও প্লিজ কিছু বলবেন না যে আমার কবিতার কথা বলনি, আমি এত সালে লিখছি, কারণ এটা খুব বিব্রতকর পরিস্থিতি হবে। এ ধরনের একটি বক্তৃতায় সবার নাম বলা হয় না অনেক সময়, কিন্তু আপনারা নিশ্চয়ই, আমি এটুকু বলি, যখন এই ধরনের কাজ করি আমি একটু ক্ষোভের কথা বলে যাই। তার আগে বলি 2-3টা কবিতা আছে বিভ্রান্তি তৈরি করে। দুই বাংলার কবিতায় বঙ্গবন্ধু যে সংকলন, সেখানে দেখছি আবিজাদাদের নির্মিত ক্লাহারে যেন পায় আবক্ষ বাংলাদেশ, আবু বকর সিদ্দিকের রক্তের পতাকা সহ কয়েকটি কবিতা আছে যেগুলো বঙ্গবন্ধুকে নিয়ে লেখা, মুক্তিযুদ্ধকে নিয়ে লেখা। এবং সুকান্তের যে কবিতাটির কথা বললাম স্থান পেয়েছে মহামানব, সেটি 1947 সালে সুকান্ত মৃত্যুবরণ করেছে। ফলে মহামানব কবিতাটি যে কোনো জাতীয় নেতাকে উদ্দেশ্য করে হতে পারে, কিন্তু 47-এর আগে তো বঙ্গবন্ধু মানে এইভাবে আমাদের জাতীয় নায়ক হয়ে 47 পর থেকে হয়ে উঠছে। ফলে আমার ধারণা, এই যেটা একটু চেক করবেন তখন, এটি তার নয়। কিন্তু এইভাবে অনেকেই আছে যে তার এই করে। এবং এলাস আমরা রাখবো কোথায়, আমি এটাও বললাম, বারবার এসেছে বিভিন্ন সংকলনে, এটিও এবং এটি আবার আরেকটা মজার ব্যাপার, হুমায়ুন আজাদ নামে কোনো সংকলন প্রকাশিত হয়েছে, আবার তথাকথিত শামসুর রহমানের নামে। এবং এটি লিখেছিলেন যখন সার্জেন্ট জহুরুল হক সহ একাধিক হত্যাকাণ্ড হয় সারা দেশে, রাজশাহী বিশ্ববিদ্যালয়, খোকা ভাই যা ভালো বলতে পারবেন, তো সেই সময় কিন্তু উনি প্রতিবাদ করে এই কবিতাটি লেখেন। এই শামসুর রহমানের তার সম্মানেই আর কি, শামসুজ্জাহ যখন তার বুকে গুলি মারে পাকিস্তানি সেনারা। আচ্ছা, শেষে একটু কথা বলবো খোকা ভাই, আমাকে একটুখানি সময় দিবেন 2-3 মিনিট। হ্যাঁ, এবার আমি বলি, শেষ কথা হচ্ছে এটাই যে আমি যখন এই কাজটি দীর্ঘদিন থেকে করছি এবং করে যাচ্ছি, আমার ইচ্ছে ছিল যে বঙ্গবন্ধু কবিতায় একটি এই প্রেক্ষাপট ধরে আর কি, কন্টেক্সচুয়াল জায়গা থেকে
একটি বই করবো, এবং আমি আরো কিছু বঙ্গবন্ধুর অন্যান্য বিষয় কিছু জায়গা ধরে ধরে প্রবন্ধ লিখেছি, এবং সেটি একটা বড় গ্রন্থের পাণ্ডুলিপি করেও করিনি, কারণ আমি একটু খুব খারাপ লেগেছে। শিল্পকলা একাডেমি অনেক বই সংগ্রহ করেছে, ধরুন 1000-এর উপরে। আমি একটু অন্য অভিজ্ঞতার কথা বলি আপনার 3-4 মিনিট সময় নিয়ে। তো সেই জায়গায় আমরা যখন কিছু বইয়ের রিভিউ করতে গেছি বা পর্যালোচনা, তখন দেখছি যে মানুষ এত নির্লজ্জ হতে পারে বঙ্গবন্ধুর উপরে বই প্রকাশের জন্য। একটি বই, একজন ভদ্রমহিলা তার ডায়েরি, সেই বইটি বঙ্গবন্ধুর নাম দিয়ে প্রকাশিত, বঙ্গবন্ধুর প্রচ্ছদে দেয়া। একই ডায়েরি শেখ হাসিনার নামে প্রকাশিত, বইয়ের প্রচ্ছদে শেখ হাসিনার নাম দেয়া। এখন বিভ্রান্তি তো হবেই। আপনি যখন বঙ্গবন্ধুর বইগুলো একটা লাইব্রেরি সংগ্রহ করার জন্য কিনবেন, কেউ যদি লেখে বঙ্গবন্ধু সমীপে বা বঙ্গবন্ধুকে নিয়ে বা বঙ্গবন্ধু কিছু একটা দিলেন, আপনি তো নামে ধরে নেবেন বইটা বঙ্গবন্ধুর উপরে। তো এটাতে যেটা হয়েছে যে ভিতরের টেক্সট না বঙ্গবন্ধুকে নিয়ে না শেখ হাসিনাকে নিয়ে, দুজনের নামে বইটি প্রকাশ করছে। আবার এরকম বই আছে, প্রচুর বই, যে বইটা লিখিত যে কোনো প্রবন্ধ এক জায়গায় করে, ভূমিকাও লেখেননি এক সম্পাদক, এমনই সম্পাদক যে তার ভূমিকা লেখার মতো সময় হয়নি, 2টো লাইন বই করে ফেলেছেন, প্রচুর বই। তো এই যখন প্রতিযোগিতা, তখন আমি দেখলাম যে আমি যদি এই যে খেটে খেটে কাজটা করতেছি, অনেকগুলো প্রবন্ধ, এক একটা বিষয় আমার খাটার মতো, আমি যদি বইটা করি আমাকে গড় করতে আমার নিজেরই খারাপ লাগলো যে এত বই হচ্ছে এখানে, আমার বইটা যদি ফেলে তো মূল্যায়িত হবেই না। পরে ভাববে যে মোজাফফর হোসেন তো একজন কথা সাহিত্যিক, সাহিত্যের সমালোচনা করে, সৃজনশীল মননশীল সাহিত্য নিয়ে থাকে, সে বঙ্গবন্ধুকে নিয়ে লিখছে, মানে তার নিশ্চয়ই কোনো ব্যক্তিগত আবার উদ্দেশ্য আছে, লাভ লোকসান আছে। ফলে আমাকে মোটা দাগে এক হিসাবের মধ্যে ফেলে দেয়। আমি ইচ্ছে করে কিন্তু আমার গোছানো পাণ্ডুলিপি বই প্রকাশ করিনি, এবং আমি বলছি যে না, প্রকাশিত হোক, সবকিছু হয়ে যাক কোনো একটা সময়। এই যে 75-এর পরের জেনারেশন নিয়ে কাজ করতে গিয়ে আমার অনুপ্রাণিত হয়েছে যে বঙ্গবন্ধুকে নিয়ে কথা বলার সৈনিক যদি কখনো আসে, প্রয়োজন আসে যে বঙ্গবন্ধুকে নিয়ে আবার কথা বলা যাচ্ছে না, তখন কথা বলাটা আমার জন্য তখন খুব গুরুত্বপূর্ণ হয়ে উঠতে পারে যদি আমি বেঁচে থাকি। এবং আমি চাই না সেই দিন আসুক, বঙ্গবন্ধুকে বাংলায় যেন সবাই মুক্তভাবে কথা বলতে পারে। কিন্তু আবার এটাও চাই না যে বঙ্গবন্ধুর যে কোনো বই বঙ্গবন্ধুর নামে প্রচ্ছদ করে সে যেন কোনো সুবিধা আদায় করতে পারে সরকারিভাবে। এটি খুব হাস্যকর হয়ে যায় এবং বঙ্গবন্ধুর প্রতি প্রচন্ড ভাবে, ভীষণ ভাবে অপমানকর হয়ে যায় এরকম কথা, যে মানুষটা এইভাবে আমাদেরকে দিলেন। এবং বিদেশি কবিরাও দেখুন তাকে কিভাবে সম্মান জানাচ্ছেন, আর আমরা আমাদের দেশের মানুষ হয়ে যদি সুবিধা আদায়ের জন্য মনে করি। এবং সেই কারণে আমি ইচ্ছে করেই এই সময়ের কবিতা, বঙ্গবন্ধুকে নিয়ে লেখা কবিতা আমি ইচ্ছে করে আমার চর্চার জায়গায় আনিনি এই কারণে আমি অনেক ভালো কবিতা হচ্ছে, আমি কবিদের প্রতি শ্রদ্ধাশীল, কিন্তু যে প্রতিযোগিতা হচ্ছে সেই প্রতিযোগিতায় আমি আমি ঢুকতে চাইনি, আমার প্রয়োজন মনে করিনি। তো যাই হোক, এটা একটা ব্যাপার। আরেকটি ব্যাপার দেখলাম যে নিজের নাম, ওই যে বললাম যে বঙ্গবন্ধুকে যদি সত্যি আপনি ভালোবেসে তাকে নিয়ে কবিতা লিখে থাকেন, এবং সেই কবিতা যদি মোজাফফর হোসেন তার জ্ঞানের সীমাবদ্ধতার জন্য, তার গবেষণার সীমাবদ্ধতার জন্য, কারণ সে তো আরেকটা ডিসিপ্লিনে বেশি কাজ করে, সাহিত্যের, কথা সাহিত্য, অনুবাদ সাহিত্য, তার সীমাবদ্ধতার কারণে যদি তার প্রবন্ধের নামটা নাও যায়, আপনি খুব ক্ষোভ প্রকাশ করবেন না আমার প্রতি, প্রতিহিংসা বা এই ধরনের কোনো মনোভাব রাখবেন না, কারণ আপনার প্রকৃত ভালোবাসা তো বঙ্গবন্ধুর প্রতি, এবং আপনার কবিতাটা বঙ্গবন্ধুকে নিয়ে লিখেছেন, এর থেকে বড় অর্জন তো আর আপনার হয় না। ফলে সেটি আমার আলোচনায় যদি কখনো আমার অজ্ঞতাবশত না হয় বা আমাকে জানাতে পারেন, আমি আজকের আলোচনার পর বলছি আমার বইটি প্রকাশিত না, আমার প্রবন্ধটি গবেষণা চলমান, আপনারা ইনবক্সে জানাতে পারেন যে আমি 70 দশকে, বড় জোর 80 দশকে কবিতা লিখেছি, আমার আমার 90-এর দশকে বা পরে জেনে আমার আসলে কোনো লাভ নেই। কিন্তু যদি হয় আমাকে জানাবেন, আমার যদি সম্ভব হয় তথ্য সহ, রেফারেন্স সহ আমি প্রবন্ধে আমার তথ্য দরকার, শুধু মুখের কথা না। কিন্তু যদি আমি ভুলেও যাই, শুধু আপনার মধ্য দিয়ে এটাই বলছি যে কেউ আমাকে বিব্রতকর অবস্থায় ফেলবেন না এই আলোচনা পরবর্তীতে শুনে, এবং কেউ আলোচনাটা এইভাবেও শুনবেন না, পুরো আলোচনাটি যে আমার নাম কতবার উচ্চারিত হয়েছে বা আমার নামটি আদৌ আছে কিনা, এই মানসিকতা থেকেও পুরো আলোচনাটি শুনবেন না। তাহলে হয়তো আপনি যদি কখনো হতাশ হন শেষ পর্যন্ত, আপনি সত্যিকার অর্থেই বঙ্গবন্ধুকে ভালোবেসে 75-এর পর কবিতা লিখেছেন, কিন্তু আমি কোনোভাবে ওইটা হয়তো রিস্ক করতে পারিনি, আমার ব্যর্থতা। কিন্তু আপনি নিজে হতাশ হয়ে হতাশ হবেন না, কারণ শেষ পর্যন্ত আপনাকে আমি স্যালুট জানাই। খোকা ভাই, ধন্যবাদ দীর্ঘক্ষণ কথা বলার সুযোগ করে দিয়ে। ধন্যবাদ মোজাফফর হোসেন, ধন্যবাদ। ধন্যবাদ অনেক বিদ্যা প্রকাশের সপক্ষীয় গোষ্ঠীর এই অনলাইন অনুষ্ঠানে গ্রন্থে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান শীর্ষক আলোচনায় আপনি আজকে আখতার হোসেনের দুই বাংলার কবিতায় বঙ্গবন্ধু শীর্ষক যে আলোচনা